আঁচল নিজের মতো করে বলেই চলেছে। এদিকে জেরিন ও লাবণ্য ফিসফিস করে একে অপরের সাথে আলাপন সেরে নিচ্ছে। জেরিন ফিসফিস করে বলল, আঁচল ওর মাস্টারমশাইয়ের এমন বর্ণনা দিল যে চোখের সামনে ভাইয়ার অবয়ব ভেসে উঠেছে। ঠিক বলেছ, চোখের সামনে মাস্টার রূপী ভাইয়া ভাসছে, খ্যাক খ্যাক করে কথা বলছে, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় টাক। ইস! মুখ টিপে হাসতে লাগলো ননদ ভাবি। সেদিকে খেয়াল নেই আঁচল ও জিনিয়ার। তারা তো নিজেদের আলাপনায় ব্যস্ত রয়েছে। রাশিদের সাথে কথা বলতে বলতে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলো জাসবির। কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল বাড়ির দরজার ঠিক তখনই হাসাহাসির শব্দ ভেসে এলো কর্ণগহ্বরে। কথাবার্তার ছেদ পড়ল ওদের। শূন্য উঠানে চোখ বুলিয়ে জাসবির শব্দ উৎস অনুসরণ করে ছাদে তাকালো। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে জিনিয়া ও লাবণ্য। হেসে হেসে কথা বলছে। আঁচল একটু ভেতর দিয়ে দাঁড়িয়ে থাকায় তাকে লক্ষ্য করল না জাসবির। ওদের দিকে ভ্রুক্ষেপ না করে ব্যস্ত পায়ে প্রবেশ করলো বাড়িতে। পিছু পিছু গেল রশিদ। দিবাকরে কিরণে আলোকিত হয়ে গেছে বসুন্ধরা। উন্মুক্ত জানালা গলিয়ে উষ্ণ কিরণ কামরায় প্রবেশ করেছে। রৌদ্রের আলিঙ্গনে আরেকটু গুটিসুটি মেরে ঘুমোচ্ছে আঁচল। শাহেদা বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে পুনরায় কামরায় প্রবেশ করলেন। আঁচল, এই আঁচল, 9টা বাজতে চললো, কলেজ যাবি না? ঘুমকাতুরে কণ্ঠে বলল আঁচল। শাহেদা বিরক্ত হয়ে আঁচলের দেহে ধাক্কা দিয়ে ডেকে চলেছেন। এতে আঁচলের ঘুম কিছুটা পাতলা হয়ে গেল। নিভু নিভু চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? 9টা বাজতে চললো, কলেজ যেতে হবে না? ওঠ, সেই কখন থেকে ডেকে চলেছি, ওঠ বলছি। শরীরে ভালো মতো কাঁথা জড়িয়ে চোখ বন্ধ করে বলল, উঠছি। উঠছি মানে কি? এক্ষুনি ওঠ। এখন না উঠলে কলেজ যাবি কখন? ওঠ বলছি। মায়ের জোড়াজড়িতে আঁচল আরামের নিদ্রা ত্যাগ করতে বাধ্য হলো। দেহের উপর হতে কাঁথা সরাতে সরাতেই বলল, উফ মা, তোমার জন্য শান্তিতে একটু ঘুমোতেও পারি না। বেশি শান্তি ভালো না, কলেজ মিস হয়ে যাবে। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়। গোসল কি এখন করবি নাকি ফিরে এসে করবি? বিছানা থেকে নেমে পড়লো আঁচল। চুলগুলো হাত খোপা করতে করতে বলল, ফিরে করব। এই বলে কামরা থেকে বেরিয়ে গেল আঁচল। শাহেদা ব্যস্ত হাতে বিছানা ও কাঁথা গুছিয়ে ফেলেন। মিষ্টি রোদ দেহে মাখিয়ে রৌদ্র দেহে মাখিয়ে কলেজের উদ্দেশ্যে হেঁটে চলেছে আঁচল। সঙ্গী হিসেবে ডান পাশে রয়েছে মণি। বুবু, বলে ফেল। ওই মেহমান গো, কেমন লাগলো তোমার ধারে? ওনারা খুব ভালো মানুষ মনে হলো রে। শহুরে মানুষ, তার উপর পয়সাওয়ালা, এত ধনী লোক, তবুও কোনো অহংকার নেই। আচার ব্যবহার খুব ভালো, কি সুন্দর করে কথা বললো। আমারও তাই মনে হয়েছে, ওনারা বহুত ভালা। হ্যাঁ ঠিক বলেছিস। তুই জানিস, শহুরে অতিথিদের মধ্যে একজন আমার সাথী হয়। সেও আমার মতো এবার এইচএসসি দেবে। আমাদের মধ্যে না বেশ ভাব হয়ে গেছে। খুশি মনে বলল আঁচল। মণি একগাল হেসে বলল, তোমার লগে ভাবনা হইয়া উপায় আছে? কি মিষ্টি মাইয়া গো তুমি। আঁচল ভ্রুকুচকে বলল, তেল দিচ্ছিস? জিভ কেটে তৎক্ষণাৎ মণি বলল, এই না না, তোমারে আমি তেল দিতে পারি? তুমি তো আমার মিষ্টি আচলবু। আঁচলের বাহু পাশে আলিঙ্গন করে বলল মণি। ওর কান দিয়ে মিষ্টি হাসি উপহার দিল আঁচল। সেও মণিকে আলিঙ্গনে আবদ্ধ করে নিল। দুজনে কথা বলতে বলতে মেঠো পথ ধরে হেঁটে চলেছে। ওদের বিপরীত দিক হতে হেঁটে আসছে জাসবির। ডান কানে ফোন ধরে কথা বলতে বলতে হেঁটে আসছে। পাশেই রয়েছে রাশিদ। কথোপকথনে ব্যস্ত দুজন অজানা মানুষ একে অপরের পাশ কাটিয়ে বিপরীত গন্তব্যে চলে গেল। একটুর জন্য হলো না প্রথম সাক্ষাৎ। অরুণের রাঙা আলো হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। অপরাহ্নে লালাভ আভায় নয়নাভিরাম লাগছে পরিবেশ। অন্তরিক্ষে জমেছে খণ্ড খণ্ড তুলোর ন্যায় মেঘমালা। মৃদুমন্দ হাওয়ার তোড়ে নৃত্য করছে বৃক্ষপাতা। লালচে আভা ছড়িয়ে পড়া অন্তরিক্ষে উড়ে বেড়াচ্ছে পাখপাখালির দল। ফিরে যাচ্ছে আপন নীড়ে। মুগ্ধকর এমন দৃশ্য দেখে মনে হচ্ছে এ যেন চিত্রশিল্পীর এক অপরূপ কারুকার্য। দিঘির পাড়ে আড্ডার আসর জমিয়েছে আঁচল ও তার সাগরেদেরা। তাদের হাসি কলরবে মুখরিত হয়ে উঠেছে চারিদিক। গাছের তলে বাঁধনে আবদ্ধ হয়ে রয়েছে মোটা রশি। রশি দিয়ে তৈরি শক্ত দোলনায় দোল খাচ্ছে ছোট্ট তুতুল সোনা। ছোট ছোট দাঁত বের করে খিলখিল করে হাসছে সে। ওকে মনে ইচ্ছে মতো দোল খাওয়াচ্ছে আঁচল। উপভোগ করছে অবুঝ শিশুর স্বর্গীয় সুখ। একে একে সকলেই দোলনায় দোল খেতে থাকে। ফোনে কথা বলতে বলতে জাসবির এসে দাঁড়ায় কৃষ্ণচূড়া বৃক্ষের ছায়াতলে।
বৃক্ষের দেহে এক হাতে ভর রেখে ফোন আলাপে ব্যস্ত রয়েছে জাসবির। সঙ্গীদের দোল খাওয়ানো শেষে দোলনায় ঠাঁই পায় মেহরোজ, আঁচল। একদল কিশোর কিশোরীর হাসির কলরবে ফোন আলাপে বিভ্রাট ঘটে জাসবিরের। রোজগুল কুচকে শব্দ উৎস অনুসরণ করে সম্মুখে দৃষ্টি নিবদ্ধ করে জাসবির। দৃষ্টি নিবদ্ধ করতেই থমকে যায় জাসবিরের বক্ষপিঞ্জরের আড়ালে লুকায়িত হৃদযন্ত্র। অজান্তেই কুঞ্চিত ভ্রজগল স্বাভাবিক হয়ে যায়। কি দেখছে জাসবির? কাঁচা হলদে রঙের শাড়ি জড়িয়ে দোলনায় দোল খাচ্ছে সদ্য স্নাত এক কিশোরী। লাল রঙা তার ব্লাউজের পৃষ্ঠদেশ খানিকটা সিক্ত হয়ে গেছে বিন্দু বিন্দু পানির সান্নিধ্যে। চক্রাকারে ঘূর্ণায়মান দোলনায় কষে খিলখিল করে হাসছে সে। হিমেল হাওয়ায় উঠছে তাহার দীঘল কালো লম্বা চুল। ঘূর্ণনের ফলে সিক্ত কেশরাশি বিন্দু বিন্দু জল ছিটিয়ে পড়ছে আশেপাশে। কয়েক বিন্দু জল জাসবিরের মুখশ্রী অবধি ছুঁয়ে গেল। আবেশে মুদিত হয়ে গেল তার আঁখি পল্লব। কানে ঠেকিয়ে রাখা মোবাইল অজান্তে সরে গেল শ্রবণেন্দ্রিয় হতে। কিশোরী কানের পিঠে গুজে রেখেছে ছোট্ট একটি কাঠগোলা। টানা টানা আঁখি যুগল রাঙিয়েছে কাজল কালো রেখায়। ঠোঁটের কোণে অমায়িক এক হাসির রেখা। হাসির ছোঁয়ায় লালাভ আভা ফুটে উঠেছে কপোলদ্বয়ে। খানিকটা মুদিত হয়ে এসেছে আঁখি যুগল। মুক্ত ন্যায় শুভ্র দাঁত দৃশ্যমান হয়ে রয়েছে। সম্মোহনী নয়নে সেই হাসির দৃশ্য অবলোকন করছে জাসবির। কিশোরীর ডান হাতে থাকা মুঠো ভর্তি কাচের চুড়ি রিনিঝিনি শব্দে শিহরিত হয়ে উঠেছে সে। কিশোরী দু হাতে আঁকড়ে ধরেছে দোলনার দুধারের রশি। ঘূর্ণন গতিতে কানের দুল লুকোচুরি খেলছে কেশরাশির মাঝে। বশীভূত হয়ে গেল যেন জাসবির। ভুলে গেল জাগতিক সকল ভাবনা। মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল কৃষ্ণচূড়ার ছায়াতলে। মাশাআল্লাহ। রমণীর রূপের বহরে সম্মোহিত হয়ে জাসবিরের মুখ হতে একটাই শব্দ বেরিয়ে এলো। কর্কশ রিংটনে ধ্বনিতে ঘোর কেটে গেল জাসবিরে। সম্মোহিনী নয়নে একটিবার চোখের পাতায় ভাসমান কিশোরীর পানে তাকালো। অধর কোণে ফুটে উঠল মৃদু হাসি রেখা। সেদিক হতে দৃষ্টি সরিয়ে মোবাইলে নিবদ্ধ হলো। কল রিসিভ করে সরে গেল বৃক্ষতল হতে। পা বাড়ল সোনাত্তরী এর উদ্দেশ্যে। কয়েক কদম এগিয়ে পিছু ঘুরে তাকালো সে। দেখে নিল চঞ্চলা এক হরিণীর উচ্ছ্বাস। মনে মনে আওড়ালো প্রিয়দর্শিনী। অতঃপর সেখান থেকে প্রস্থান করল। মেয়েরোজ আঁচল টেরও পেল না খানিক আগেই তার সৌন্দর্যে বিমোহিত হয়ে পড়েছিল এক গোমরামুখ কাঠখোট্টা মানব। হয়তো রচিত হতে চলেছে এক নতুন প্রেমের উপাখ্যান। আধার নেমে এসেছে ধরিত্রীতে। চন্দ্র ছড়িয়ে চলেছে তার মোহনীয় দ্যুতি। পুকুরের স্বচ্ছ পানিতে আছড়ে পড়ছে চন্দ্রের সেই মোহনীয় দ্যুতি। ঝিঝি পোকার ডাক ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। ভোজন শেষে নির্ধারিত কামরায় ঠাঁই নিয়েছে সোনাত্তরীর সকল বাসিন্দা। নির্ধারিত কামরায় শয়ন গ্রহণ করেছে জাসবির। মাথার নিচে এক হাত গুলিয়ে সোজা হয়ে শুয়ে রয়েছে সে। কোমরের উপরিভাগ অবধি আবৃত হয়ে রয়েছে পাতলা কাঁথার আবরণে। চোখে ঘুম নেই তার। বারবার চোখের পাতায় ভেসে উঠছে মায়াবী এক মুখশ্রী। তার কাজল কালো রেখায় রাঙানো টানা টানা আঁখি। অধর কোণে লেপটে থাকা মধুর হাসি। নেশা ছড়িয়ে পড়ছে জাসবিরের দেহ মনে। মারাত্মক এক নেশা, ইচ্ছে সত্ত্বেও যা কাটানো বড্ড মুশকিল। আর এমন মধুর নেশা কাটাতে বিন্দুমাত্র ইচ্ছুক নয় আজওয়াদ ইবতিসাম জাসবির। আজীবন এমন নেশা আসক্ত হয়ে থাকতে চায় সে। কাঙ্ক্ষিত এই কিশোরীতে বারংবার হারাতে ইচ্ছুক সে। রবির আগমনে সূচনা হলো এক নতুন দিনে। সোনাত্তরী এর বিল্ডিংয়ের রুমে মুখোমুখি বসে রয়েছে আজাদ সাহেব এবং জাসবির। আকরাম সাহেব ও এনামুল সাহেবও রয়েছেন। ওনারা দুই ভাই বসেছেন বাবা দুই পাশে। আজাদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, বীর, আজ তো হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন, অনেক লোক সমাগমন হবে। এটা খেয়াল রেখো, কোনো রোগ বিশৃঙ্খলা যেন না হয়। জি দাদাজান, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। জাসবিরের কথায় নিশ্চিত হলেন আজাদ সাহেব। এনামুল সাহেব বাবাকে বললেন, আব্বা, আপনি চিন্তা করবেন না, আমরাও সাথে যাচ্ছি। ইনশাল্লাহ সবটাই শৃঙ্খলাভাবে হবে। ইনশাআল্লাহ তোমরা দুই ভাই বীরের সাথে থেকো, কোনো রূপ অসুবিধা যেন না হয়। দু ভাই সম্মতি পোষণ করে মাথা নাড়ল। জাসবির বলল, দাদাজান, তোমার অনুমতি পেলে আমি যথাসম্ভব দ্রুত হসপিটালের কাজ শুরু করতে চাইছি। তুমি যেটা ভালো মনে করো, আমার কোনো আপত্তি নেই। দাদাজানের সম্মতিতে খুশি হলো জাসবির। যদিও বা গম্ভীর মুখশ্রীতে তা প্রকাশ পেল না। খুশি মনে সোনার তরী প্রবেশ করলো চঞ্চলা আঁচল। হাতে কাচের বয়াম, যাতে রয়েছে মায়ের হাতে বানানো ঝাল আচার। উঠোনে তেমন কাউকে দেখতে পেল না আঁচল।
আগতা পা বাড়ালো বাড়ির চৌকাঠে। যেতে যেতে দৃষ্টি আবদ্ধ হলো ডান পাশে থাকা বাগানে। অধরকোণ প্রসারিত করে বাগানের দিকে তাকিয়ে থেকে গুনগুন করে বাড়ির থেকে এগোতে লাগলো আঁচল। বিপরীত দিক হতে মোবাইল স্ক্রল করতে করতে আসছিল জাজবির। দুপক্ষের অন্যমনস্কতায় ধাক্কা লাগলো দু দেহের। মুহূর্তের মধ্যেই ভীত সন্ত্রস্ত আঁচলের হাত ফসকে মাটিতে পড়ে গেল আচারের বয়াম। বয়াম চূর্ণ বিচূর্ণ হয়ে কিছুটা আচারের তেল ছিটকে পড়ল জাজবিরের প্যান্টের নিম্নাংশে। হোয়াট দ্য হ্যাক? রাগান্বিত হয়ে গেল জাজবির। কণ্ঠস্বর শুনেই শিউরে উঠল আঁচল। ভয় বুঝে এলো তার আঁখি বলল। নিচের দিকে তাকিয়ে রাগ প্রকাশ করেছিল জাজবির। আপত্তি হতে কোনোরূপ প্রতিক্রিয়া না পেয়ে রাগত হয়ে সম্মুখে তাকালো। থমকে গেল সেই। সম্মুখে দাঁড়িয়ে থাকা ভীত সন্ত্রস্ত মুখখানি মোটেও আশা করেনি সে। ভয়ে শুকিয়ে গেছে গৌরবর্ণের মুখশ্রী। কেঁপে কেঁপে উঠছে তাহার অধর পল্লব। পরনে শুভ্র গোলাপি মিশেলে একটি শাড়ি। বরাবরের মতো আজও কাজল কালো রেখায় অঙ্কিত হয়ে আছে আখি যুগল। লম্বা চুল সাজিয়েছে বিরুণীতে। ঘোর লাগানো চাহনিতে আঁচলের পানে তাকিয়ে রয়েছে জাজবির। এ সময় সোনার তরীর বাম দিকে শুরু পথ ধরে উঠোনে ছুটে আসে তরুণ সদস্যরা। জাজবিরের রাগত স্বর শুনেই ওদিক হতে ছুটে এসেছে তারা। একটু বিলম্ব করেনি, কিন্তু উঠানে পৌঁছে হতভাগ হয়ে গেছে সকলে। প্রথমে কিছু বুঝতে না পারলেও জাজবিরের পায়ের কাছে পড়ে থাকা আচারের বয়াম এবং প্যান্টে লেপ্টে থাকা তেল দেখেই ওরা শিউরে উঠল। ভীত নয়নে একে অপরের মুখ চাওয়াচাই করে ফেলল। ওপেন ইউর আইজ। গম্ভীর স্বরে বলল জাজবির। ওর কণ্ঠ শুনে ভয় দুকদম পিছিয়ে গেল আঁচল। যা দৃষ্টি এড়ালো না জাজবিরের। জাজবির পুনরায় চোখ খুলতে বলল। ওর কণ্ঠ শুনে ভাই বোনরা তো কেঁপে কেঁপে উঠছে। আল্লাহ, এ কি হয়ে গেল? বাচ্চা মেয়েটার কপালে আজ দুঃখ আছে, তুমি দয়া করে বাঁচিয়ে দাও। বিড়বিড় করে প্রার্থনা করল লাবণ্য। ওর সঙ্গে সহমত পোষণ করে জিনিয়া আল্লাহর দরবারে দুহাত তুলে ফেলল। দোয়া করতে লাগলো সখীর জন্য। আই সেইড ওপেন ইউর আইজ। রুক্ষ স্বর শুনে আঁতকে উঠে তৎক্ষণাৎ আঁখি পলক মেলে তাকালো আঁচল। চোখের পর্দায় দৃশ্যমান হলো সুঠাম দেহি গৌরবর্ণের এক লম্বা মানব, যার পাওনে কালো রঙের শার্ট ও প্যান্ট। বলিষ্ঠ দেহে আটসাট হয়ে লেপ্টে রয়েছে এই শার্টখানা। চুলগুলো জেল দিয়ে সেট করা। কালো শার্টের দুহাতা গুটিয়ে কোণের ভাঁজ করে রেখেছে সে। গৌরবর্ণের লোমশ হাতে শোভা পাচ্ছে দামি ঘড়ি। আপাতমস্তক চোখ বুলিয়ে আঁচলের দৃষ্টি আটকে পড়ল জাজবিরের চোখে। বাদামি রঙা ওই আঁখিতে হারিয়ে গেল আঁচল। মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে জাগতিক ভাবনা হতে বিচ্ছিন্ন হলো ওরা। ওদের এই অদ্ভুত কাণ্ড দেখে উপস্থিত ভাই ও বোনেরা হতবিহ্বল হয়ে গেল। তারা ভাবল কি আর হচ্ছেটা কি? এজন্য পৃথিবীর অষ্টম আশ্চর্য। জিনিয়া তো মুখ ফসকে আঁচলের নাম ধরে ডেকেই উঠল। তৎক্ষণাৎ চোখাচোখি ভঙ্গ হলেও আঁচল ও জাজবিরের। বাস্তব পদার্পণ করেই তৎক্ষণাৎ কয়েক কদম পিছিয়ে গেল আঁচল। নত করে ফেলল তার ভীত সন্ত্রস্ত মুখখানি। জাজবির বায়ে তাকিয়ে দেখলেও ভাই বোনরা অবাক নয়নে তাকিয়ে রয়েছে। সম্মুখে নতমুখে দাঁড়িয়ে আঁচল। জাস্ট রিডিকিউলাস। অভিব্যক্তিতে বিরক্তি প্রকাশ করে বড় বড় কদম ফেলে সোনার তরী হতে বেরিয়ে গেল জাজবির। রেখে গেল কতগুলো হতবিহ্বল মুখ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে আঁচল। এখনো বুঝতে পারছে না একটু আগে ঠিক কী থেকে কি হলো। এই গম্ভীর সুদর্শন মানুষটিকে, তার যে গম্ভীর স্বর আঁচলের ছোট্ট হৃদয়ে কম্পন সৃষ্টি করেছে রীতিমতো। এখনও বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। আঁচলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে ছুটে এলো তরুণ সদস্যরা। বোন, তুমি ঠিক আছো তো? বেশি ভয় পেয়েছো? ভয় পেও না, ভাইয়া একটু ওরকমই। তোমাকে কি বেশি বকেছে? কি হয়েছিল? ভাইয়া ওভাবে রেগে গেল কেন? আচারের বয়েম ভেঙে গেল কি করে? তোমার লাগেনি তো? একের পর এক প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। বিস্মিত নয়নে সকলকে দেখছে আঁচল। পুরোপুরি বোধগম্য না হলেও কিছুটা বোধগম্য হলো ওর। কম্পিত কণ্ঠে শুধালো। উনি কে? দীর্ঘশ্বাস ফেলে জিনিয়া বলল। আমাদের বড় ভাইয়া। ও, ভীত কণ্ঠে বলল আঁচল। লাবণ্য ও কাছে এসে ওকে আপাদমস্তক দেখে বলল। তোমার কোথাও লাগেনি তো বোন? না আপু, আমি ঠিক আছি। মুখটা কেমন শুকনো লাগছে, ভয় পেয়েছো?
শুকনো ঢোক গেলে নাসূচক মাথা নাড়ল আঁচল। যদিও বা বেশ ভয় পেয়েছে। শহরে দানবীয় মানবের ধমক প্রথমবার খেলো কিনা, তবে লজ্জায় তা প্রকাশ করল না। তুমি কিছু মনে করো না আঁচল, ভাইয়া একটু অমন গম্ভীর স্বভাবের। সাধারণভাবে কথা বললেও মনে হয় রাগ করেছে, আসলে কিন্তু তা নয়। ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ, একদম নারকেলের মতো। উপরে কঠিন কিন্তু ভেতরটা একদম নরম। আঁচল জোরপূর্বক অধর কোণ প্রসারিত করল। মনের ভীত অবস্থায় দূর করতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। আমি ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না। আসলে আপনাদের জন্য মা আচার পাঠিয়েছিল, কিন্তু ভেঙে গেল বয়ামটা, সব পরে নষ্ট হয়ে গেল। মলিন মুখে বলল আঁচল। তারপর জিনিয়া বলল, ইটস ওকে, তুমি যে ব্যথা পাওনি এই অনেক। যদি কাছে আঘাত লাগতো? লাগেনি তো, আমি একদম ঠিক আছি। তবে ওনার প্যান্টে। সমস্যা নেই, ভাইয়া এসে পড়বে, তুমিও নিয়ে অত ভেবো না। হুম। কথা কথা ব্যস্ত হয়ে পড়ল সকলেই। একজন ভৃত্য এসে ভাঙা বয়াম ও আচার পরিষ্কার করে ফেলল। খোলামেলা জমিনে জমায়েত হয়েছে বহু লোক। তারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনে। ঝলমলে রৌদ্র ছুঁয়ে যাচ্ছে তাদের পতন। আজাদ সাহেব, জাজবির, আকরাম সাহেব ও এনামুল সাহেব একত্রে দাঁড়িয়ে রয়েছে। সঞ্জীবনী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দোয়া করা হলো। আল্লাহ তাআলার নাম নিয়ে সূচনা হলো হাসপাতালে। গ্রামবাসী এবং আশেপাশে কয়েক গ্রাম থেকে বেশ কিছু লোক জমায়েত হয়েছে এখানে। তাদের স্বপ্নে হাসপাতাল তৈরি হতে চলেছে যে। প্রবীণ গ্রামবাসীরা আবেগপ্রবণ হয়ে পড়লেন। দুহাত তুলে মহান স্রষ্টার নিকটে শুকরিয়া আদায় করলেন। গ্রামে ভালো একটা হাসপাতাল ও চিকিৎসার অভাবে তাদের কতই না ভোগান্তি পোহাতে হয়েছে। রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ ঝরে গেছে বহু মানুষের। সঠিক চিকিৎসার অভাবে কত কষ্ট করতে হয়েছে, সেসবে অন্ত ঘটতে চলেছে অবশেষে। এবার থেকে স্বল্প টাকায় চিকিৎসা পাবে তারা। প্রয়োজনের সময় চিকিৎসার হাত বাড়িয়ে দেবে সঞ্জীবনী যোগ্যতা সম্পন্ন চিকিৎসকরা। এমনটাই প্রতিজ্ঞা করেছে আজওয়াদ ইফতিসাম জাজবির। জাজবিরের মঙ্গল কামনা করতে রাখলেও উপস্থিত সকলে। এমন দয়ালু ভালো মানুষকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু প্রদান করুন। বহু বছর সে এভাবেই অন্যের তরে এগিয়ে আসুক, সকলের এই কামনা। উপস্থিত বহু মানুষের ভিড়ে আঁচলও তার সাকৃতরা ছিল। তাদের চোখে মুখেও খুশির ঝিলিক শোভা পাচ্ছে। ইফতিসাম পরিবারের জন্য বাকি সকলের মতো তারাও দোয়া করল। উচ্ছ্বসিত হয়ে পড়েছে সঞ্জীবনী হাসপাতালের জন্য। সঞ্জীবনী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেখা শেষ করে মিঠোপথ ধরে সোনার তরীর উদ্দেশ্যে হেঁটে চলেছে জেরিন ও জিনিয়া। উৎফুল্ল কণ্ঠে জিনিয়া বলল, আপু, আমার আজ কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। অবশেষে ভাইয়ার অন্যতম ড্রিম প্রজেক্ট সঞ্জীবনী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। এখন শুধু সময়ের ব্যাপার। একবার হাসপাতালের উদ্বোধন হয়ে গেলে গ্রামবাসীরা কত উপকৃত হবে, তাই না? হ্যাঁ রে, আজ খেয়াল করেছিস গ্রামের মানুষগুলো কেমন ইমোশনাল হয়ে পড়েছিল? ওদের কাঙ্ক্ষিত হাসপাতালের ভিত্তি প্রস্তুত স্থাপন হলো। খুশিতে ঝলমল করছিল ওদের মুখ। হ্যাঁ আপু, দেখেছি। ওনাদের খুশি দেখে খুব ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনারা যখন ভাইয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছিলেন। ভাইয়ার মঙ্গল কামনা করছিলেন, দোয়া করছিলেন ভাইয়ার জন্য। ওনাদের দোয়াই তো ভাইয়ার কাম্য। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের ভাইয়াকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখুক, এমন পরোপকার করার তৌফিক দান করুক। আমিন। সুম্মা আমিন। দুবোন কথা বলতে বলতে হেঁটে চলেছে। হঠাৎই পা ফসকে যায় জেরিনে। হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তখনই পেছন হতে শক্ত পুরুষালী এক হাত ওর কোমল হাতটি আঁকড়ে ধরে। পড়তে গিয়েও শেষ রক্ষা হয় জেরিনের। বোনের অবস্থা দেখে আঁতকে উঠল জিনিয়া। ভীত সন্ত্রস্ত জেরিন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। পেছন হতে ভেসে এলো, আপনি ঠিক আছেন তো মিস? পেছনে ঘুরে তাকালো দুই বোন। সামনে দাঁড়িয়ে সুদর্শন এক যুবক। পরনে শার্ট প্যান্ট, মৃদু হাওয়ায় এলোমেলো হয়ে আছে তার চুল। চোখে মুখে উৎকণ্ঠার বহিঃপ্রকাশ। সাজিদ জবাব না পেয়ে পুনরায় জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো মিস? অধরকোণ প্রসারিত করে মিষ্টি স্বরে বলল, আই এম ফাইন। ও, সাবধানে হাঁটাচলা করবেন।
গ্রামের পথে বিপদ হতে কতক্ষণ? জি। জেরিন ধন্যবাদ জানানোর পূর্বেই বিদায় জানিয়ে ব্যস্ত পায় ওখান থেকে প্রস্থান করলো সাজিদ। চিন্তিত স্বরে জিনিয়া শুধালো, আপু তুমি ঠিক আছো তো? সাজিদের পানে ঘোর লাগানো চাহনিতে তাকিয়ে থেকে হাসূচক মাথা নাড়ল জেরিন। সোনার তরী আঙ্গিনায় বাঁশের তরী মাচায় বসে রয়েছে আঁচল, জিনিয়া ও লাবণ্য। তাওসিফ জেরিন পাশাপাশি বসে রয়েছে সিমেন্টের বাঁধানো উঁচু স্থানে, যা কিনা সোনার তরীর সিঁড়ির দুই পাশে অবস্থিত। কথা প্রসঙ্গে আঁচল লাবণ্যকে বলল, আচ্ছা আপু, উনি কি করেন গো? কালকে দেখলাম সবাই ওনার জন্য খুব দোয়া করছিল, প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল একেবারে। তারপর জিনিয়া শুধালো, কার কথা বলছো তুমি? বড় ভাইয়া? হাসূচক মাথা নাড়ল আঁচল। ঠিক তখনই দোতলার বারান্দায় ফোন স্ক্রল করতে করতে এসে দাঁড়ালো জসবীর। পরনে তার ধূসর বর্ণের টি শার্ট ও কালো ট্রাউজার। লাবণ্য বলল, ভাইয়া তো একটা ফার্মা। কথাটা সম্পূর্ণ করতে পারল না লাবণ্য। তার পূর্বই চঞ্চল আঁচল নিজের মতো ভেবে বিস্ময় প্রকাশ করে বলল, উনি ফার্মাসিতে কাজ করেন? হায় আল্লাহ, ওনাকে দেখে তো মনেই হয় না উনি ফার্মাসিতে কাজ করেন। আজকাল এত ফিটফাট লোক ফার্মাসিতে কাজ করে, কি দিনকাল এলো। কপাল চাপড়ে বলল আঁচল। ওর কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল উপস্থিত সকলেই। বারান্দায় অবস্থানরত জাজবির অবধি হতভম্ব হয়ে গেছে। থমকে গেছে সময়। পিনপিন নীরবতা বিরাজ করছে আঙ্গিনায়। তাওসিফ আর জেরিন একে অপরের মুখ চাওয়াচাই করছে। জিনিয়া ঘোর কাটাতে নিজ হাতে চিমটি কাটল। মৃদু আর্তনাদ করে আঁচলকে বলল, আঁচল, তুমি এসব কি বলছো? ভাইয়া কিনা শেষমেশ ফার্মেসিতে কাজ করে? হায় আল্লাহ! একসাথে হাসিতে ফেটে পড়ল ওরা। জাজবির তো দোতলায় দাঁড়িয়ে ফুঁসছে। প্রিয়দর্শিনী নির্বুদ্ধিতায় রীতিমতো বাকশূন্য হয়ে পড়েছে সে। সবাইকে হাসতে দেখে আঁচল কিছুটা হকচকিয়ে গেল। অধীর বিজয়ী প্রশ্ন করল, তোমরা সবাই এভাবে হাসছো কেন? জেন হাসতে হাসতে বলল, আঁচল কি শোনালো আমাদের? হাসি তো থামতেই চাইছে না। ভাইয়া কি না ফার্মেসিতে? সবাইকে হাসতে দেখে আঁচলের মুখখানি মলিন হয়ে গেল। বলল, আমি ভুল কিছু বলেছি? তোমরা এভাবে হাসছো কেন বলো না? লাবণ্য কোনো মতে হাসি থামিয়ে জোরে শ্বাস নিল। বলল, আঁচল, তুমি আসলেই ভুল বলেছ। ভাইয়া কোনো ফার্মাসিতে কাজ করে না। তোমার কি মনে হয় অমন একজন হ্যান্ডসাম এডুকেটেড মানুষ ফার্মাসিতে কাজ করে? আঁচল মুখ গোমরা করে নাসূচক মাথা নাড়ল। সিমেন্টের বাঁধানো স্থান হতে নেমে এলো তাওসিফ। আঁচলের মুখোমুখি দাঁড়িয়ে জ্ঞান প্রদান করার মতো ভঙ্গিমা করে বলতে লাগলো, ভাইয়া কোনো সাধারণ কর্মচারী না, বুঝলে কিশোরী? সে হলো সঞ্জীবনী ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিও। সঞ্জীবনী ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের টপ 3 ফার্মাসিউটিক্যালস কোম্পানির মধ্যে অন্যতম। সেই ফার্মার চিফ এক্সিকিউটিভ অফিসার হলো আমাদের ভাইয়া। জাজবিরের পেশাগত অবস্থান শুনে হতবিহ্বল হয়ে গেল আঁচল। হা হয়ে তাকিয়ে রইল তাওসিফের মুখপানে। লাবণ্য শুধালো, কিছু বুঝলে আঁচল? ঘোরের মধ্যে হাস্যজক মাথা নাড়ল আঁচল। থেমে থেমে বলল, উনি এত বড় পজিশনে আছেন? হ্যাঁ। চওড়া হেসে সম্মতি পোষণ করলো তাওসিফ। ঘোর কাটিয়ে আঁচল জিভ কেটে নিজের মাথায় নিজেই কাটটা মারল। মুখখানে শুকিয়ে বলল, ছি ছি ছি, উনি এত বড় একজন মানুষ, আর আমি কিনা ওনাকে শেষমেশ ফার্মাসির কর্মচারী ভাবলাম। আসলে ফার্মা শুনেই না নিজের মতো করে ভেবে ফেলেছিলাম। ভাবতেও পারিনি উনি এত উচ্চ পদে অবস্থান করেন। আমি এই জন্য লজ্জিত। তোমরা দয়া করে কিছু মনে করো না, হ্যাঁ? ওর কথা শুনে মুচকি হেসে উঠল সকলেই। দীর্ঘশ্বাস ফেলে বারান্দা হতে চলে গেল জাজবির। মলিন মুখখানি স্বাভাবিক করে আঁচল বলে উঠল, যদিও বা কিছু মনে করার কি আছে, মানুষ মাত্র তো ভুল হতেই পারে, তাই না? ওনাকে তো আর আমি চিনি না, তাই উনি কে কি করেন সেসব আমি কি করে জানবো, ঠিক না? আঁচলের কথা শুনে সকলে মৃদু হেসে দিল। জেন ক্ষীণ শ্বাস ফেলে বলল, ভাগ্যিস ভাইয়া এখানে ছিল না, নাহলে আঁচলের ফার্মা টু ফার্মেসি শুনে খিচে করতো আমি তো ভাবতেই পারছি না। সম্মতি পোষণ করে তাওসিফ বলল, আর কি করতো, সুনামি শুরু হয়ে যেত। ওদের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল আঁচল। শুকনো ঠোক গেলে বলল, উনি কি এতটাই রাগী ভাইয়া? তাওসিফ বলল, হ্যাঁ বোন, অনেক রাগী। জিনিয়া দুষ্টুম স্বরে বলল, এতটাই রাগী যে তাওসিফ ভাই তো ভাইয়াকে দেখলেই হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেয়।
কথাটা শুনে তেতে উঠল তাসিফ। জিনিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, হাঁটু আমার কাঁপে না তো। এইখানে উপস্থিত সবাই ভালো করেই জানে তুই ভাইয়াকে কতটা ভয় পাস। কে বলতে পারে ভয়ের চোটে হয়তো কাপড় নোংরা করে ফেলিস। জিনিয়া ভেঙচি কেটে বলল, ছি, কি বাজে কথা। আমি ভাইয়াকে মোটেও ভয় পাই না। আমি তো আমার ভাইয়াকে খুব খুব ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসার চক্করে কাঁপুনি উঠে যায়। ওদের কথোপকথন শুনে আঁচলের শুকনো মুখখানি আরো শুকিয়ে গেল। আল্লাহ, লোকটা এত রাগী না বাবা। এর থেকে তো যত দূরে থাকা যায় ততই মঙ্গল। প্রথম দেখাতেই বয়াম ভেঙে কি বিচ্ছিরি কাণ্ড। ভাগ্য ভালো বয়ামের মতো উনি আমাকেও ভেঙে গুড়িয়ে দেননি। এখন থেকে ওনার থেকে 100 মাইল দূরে থাকতে হবে, এতেই আমার মাসুম হৃদয়ের মঙ্গল। কানে চিমটি কেটে মেহরাজ আঁচল নিজ মনে প্রতিজ্ঞা করলো সে ওই বদরাকি লোকটির থেকে 100 মাইল দূরে থাকবে। পাক্কা প্রমিস। কৃষ্ণকালো চাদরে আচ্ছাদিত হয়ে আছে বসুন্ধরা। খণ্ড খণ্ড তুলোর ন্যায় মেঘমালা জমেছে অন্তরিক্ষে। মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে চন্দ্র। নিজ রুমে পড়ার টেবিলে এক ধ্যানে বসে রয়েছে আঁচল। সামনে রাখা পাঠ্য বই বের করে রেখেছে আবুল ফজলের মানব কল্যাণ। বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে জাগতিক ভাবনা ভুলে বসেছে সে। একদিনে তাকিয়ে রয়েছে। এ সময় রুমে প্রবেশ করলেন শাহেদা। মেয়েকে পড়াশোনা করতে দেখে খুশি হয়ে চলে যেতে উদ্যত হলেন। হঠাৎই থেমে গেল ওনার পথযুগল। কিছু ঘুরে তাকালেন। মেয়ের ভাবভঙ্গি লক্ষ্য করে ভ্রু কুচকে গেল ওনার। বড় বড় পা ফেলে এগিয়ে এলেন মেয়ের সন্নিকটে। ধ্যানমগ্ন কন্যার ধ্যান ভঙ্গ করতে পিঠে হাত দিয়ে ধাক্কা দিলেন। এতে হক চুকিয়ে গেল আঁচল। ঘোর হতে বেরিয়ে আশেপাশে চোখ বুলাতে মাকে লক্ষ্য করলো। আমতা আমতা করে বলল, মা। হ্যাঁ আমি। পড়াশোনা বাদ দিয়ে কোন ভাবনায় ডুবে আছিস? ভাবনা না তো, আমি তো পড়ছি মানব কল্যাণ। মেয়েকে হেসে বলল আঁচল। ওর কথায় ভ্রুক্ষেপ না করে শাহিদা কর্কশ কণ্ঠে বললেন, কি যে পড়ালেখা করছিস দেখতেই পাচ্ছি। এই তোর না কয়েক মাস পর এইচএসসি পরীক্ষা। এই তোর পড়ার নমুনা। এমন করে পড়লে তো সিগারেটও পাবি না। মলিন মুখে আঁচল বললেন, এ কথা তুমি বলতে পারলে মা? হ্যাঁ পারলাম। তোর পড়াশোনার যা অবস্থা, সিডি ছাড়া কিছু পাবি বলে মনে হয় না। মোটেও না। আমি ইনশাআল্লাহ সম্মানের সহিত পাশ করব, তুমি দেখে নিও। তাই নাকি? তা তোর সম্মান কিসে? বি গ্রেড নাকি এ মাইনাস? উফ মা, তুমি এখন যাও তো, আমাকে পড়তে দাও। হ্যাঁ পর, নইলে গ্রামে মুখ দেখানোর রাস্তা থাকবে না। কেন, তোমার কি চর্মরোগ হয়েছে? চিন্তিত স্বরে শুধালো আঁচল। ওর ফাজলামি দেখে মাথায় গাঁটটা মারলেন শাহেদা। ফাজিল মেয়ে, মায়ের সাথে মশকরা হচ্ছে? আমি তোর ভালোর জন্যই তো বলছি। ভালো গ্রেড না পেলে তোর উচ্চশিক্ষার কি হবে? যা হওয়ার হবে। এত পড়ালেখা করে লাভ কি বলো তো? সেই তো পরের বাড়িতে চুলা জ্বালাতেই হবে। মেয়ের ভাবনায় হতাশ হলেন শাহিদা। আঁচলের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন, সোনা মা আমার, তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন বল। তুই যদি খারাপ রেজাল্ট করিস তাহলে কি হবে? একটু ভালো করে পড়। আর মাত্র কয়েকটা মাস। দেখ আল্লাহ এবার তোর মুখের দিকে তাকায় কি না। মায়ের মন রক্ষার্থে হাসিচোখ মাথা নাড়ল আঁচল। শাহিদা মিষ্টি হাসি উপহার দিয়ে মেয়ের কেশরাশিতে অধর স্পর্শ করলেন। ওকে ভালো মতো পড়তে বলে প্রস্থান করলেন। মা প্রস্থান করতেই আঁচল বিরক্তিকর চাহনিতে তাকালো বইয়ের পাতায়। হাহ, মানব কল্যাণ। এরপরে কার কি এমন কল্যাণ হবে শুনি? ঠাস করে বাংলা বই বন্ধ করলো আঁচল। বইয়ের সারি হতে বের করলো গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র। এবার জোরে জোরে মাকে শুনিয়ে পড়তে লাগলো। মধ্যাহ্ন প্রহরে সাগরদের সঙ্গে নিয়ে গল্পগুজব করতে করতে পুকুর ঘাটের দিকে এগিয়ে চলেছে আঁচল। উদ্দেশ্য পুকুরে স্বচ্ছ পানিতে গোসল করা। পথিমধ্যে দেখা হলো জিনিয়ার সঙ্গে। সে সোনাতলির সন্নিকটেই ঘোরাঘুরি করছিল। দুই সখী একে অপরকে দেখে মিষ্টি হাসি উপহার দিল। আঁচল, ভর দুপুরে সবাই মিলে কোথায় যাচ্ছ? পুকুরে গোসল করতে যাচ্ছি। পুকুর? তোমাদের বাড়িতে ওয়াশরুম নেই? আছে তো, কিন্তু আমার পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে। পুকুরে স্বচ্ছ পানি, ঝলমলে রোদ্দুর, সাথে ইচ্ছে মতো সাঁতার কাটা, দারুণ এক গোসল হয়। উৎফুল্ল কণ্ঠে বলল আঁচল। ওর কথা শুনে পুকুরের প্রতি আগ্রহ বেড়ে গেল জিনিয়ার। এই, তোমরা পুকুরে গোসল করো? ভয় করে না? ওরা তো ছোট,
যদি ডুবে যাই? তারপর রবি বলল, কি যে কন আপা, জন্ম আমাগো গ্রামে, আমারা পানিতে ভয় পাইলে হয়? পানি তো আমাগো আর এক বাড়ি। তাই আমগো ডর লাগে না? চম্পার কথা শুনে জিনিয়া আরও কৌতূহলী হয়ে পড়ল। শুধালো, আচ্ছা, তোমরা এখন কোন পুকুরে যাচ্ছ? আঁচল জবাব দিল, মোল্লাবাড়িতে বড় পুকুর আছে না, ওখানে গোসল করতে যাচ্ছি। বড় একটা পুকুর তো, গোসল করতে বেশ লাগে। এই শোনো না, আমিও তোমাদের সাথে যেতে চাই। পুকুরে গোসল করব। আমি তো আগে কখনো পুকুরে গোসল করিনি, খুব ইন্টারেস্টিং লাগছে। জিনিয়া কথা শুনে আশ্চর্য হয়ে পড়ল সকলেই। একে অপরের মুখ চাওয়াচাই করে মণি বলল, আপা, এগুলো কি কন? আমনে হইলেন গিয়া আমাগো গ্রামের মেহমান, বড় বাথরুম থুইয়া আপনি পুকুরে গোসল করবেন? হ্যাঁ, করতে চাই। প্লিজ আমাকেও সঙ্গে নিয়ে চলো। সত্যি তুমি পুকুরে গোসল করতে চাও? ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আঁচল। হ্যাঁ সত্যি, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আমার জামা কাপড় নিয়ে আসছি। তোমরা কোথাও যাবে না কিন্তু, এখানেই থাকবে। কাউকে বলবার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে ওখান থেকে প্রস্থান করলো জিনিয়া। ওর যাওয়ার পানে চেয়ে রইল আঁচল ও সাগরেদরা। জিনিয়া গিয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আঁচলে ওর সাগরেদরা হাঁটতে হাঁটতে সোনার তরীর প্রবেশ মুখে গিয়ে দাঁড়ালো। খানিক বাদেই দেখা মিলল জিনিয়া। জামা হাতে সে সোনার তরী হতে বেরিয়ে আসছে, তবে বারে বারে ডানে বায়ে তাকাচ্ছে, কেমন ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে ওকে। যা দেখে আঁচল কিছুটা অবাক হলো। আঁচলদের লক্ষ্য করে জিনিয়ার জোরপূর্বক হাসি উপহার দিয়ে ওদের দেখে অগ্রসর হচ্ছিল। হঠাৎ গম্ভীর এক পুরুষালী কণ্ঠে থমকে গেল জিনিয়ার পদযুগল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এই আশঙ্কাই করছিল জিনিয়া। জিনি। জিনিয়ার শুকনো ঢোক গিলে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো। জিজ্ঞাসা নয়নে তাকিয়ে রয়েছে জাজবিহির। ওর হাতে জামা কাপড় দেখে জিজ্ঞেস করলো, ভর দুপুরে ড্রেস হাতে কোথায় যাচ্ছিস? ও ও ও ওই। আমতামতা করছে জিনিয়া, বুঝতেই পারছে না কি বলবে। কি বললে জাজবির আশ্বস্ত হবে। আমি কিছু জিজ্ঞেস করেছি। গম্ভীর স্বর শুনে কেঁপে উঠল জিনিয়া। কিছু বলতে গিয়েও ব্যর্থ হচ্ছে, কণ্ঠনালী যেন জমে বরফ হয়ে গেছে, কিছু বলতেই পারছে না। জিনি। ভাইয়া, আমি পুকুরে গোসল করতে যাচ্ছি। ভীত সন্ত্রস্ত হয়ে এক শ্বাসে বলে ফেল জিনিয়া। ওর জবাব শুনে জাজবির বেশ চমকে গেছে। আর ইউ ক্রেজি? তুই প্রপারলি সুইমিং অবধি জানিস না, সেখানে গ্রামের পুকুরে গোসল করতে যাচ্ছিলি? ভাইয়ের কণ্ঠ শুনে ভয় জড়সড় হয়ে গেছে জিনিয়া। আঁচল প্রবেশমুখে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করলো। এটা কোনো কথা হলো? সাঁতার পার না, অথচ পুকুরে গোসল করতে যাচ্ছিল। আল্লাহ না করে যদি ওর কিছু হয়ে যেত, এই রাগী ভাই তো আমাদের কেটে কুটি কুটি করতো। ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল আঁচলের। ভীত জিনিয়ার কাছ থেকে জবাব না পেয়ে মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল জাজবিহিরের। হঠাৎই দৃষ্টিগোচর হলো সোনাত্তরী প্রবেশ মুখে কারো শাড়ির অংশবিশেষ দেখা যাচ্ছে। আর শাড়ি পরিহিতা মানুষটি কে তার বুঝতে বাকি রইল না জাজবিহিরের। তাই প্রবেশ মুখে থাকা মানুষটিকে শুনিয়ে শুনিয়ে জাজবির জিনিয়াকে বলতে লাগলো, জিনি, আজকে কাজটা একদম ঠিক করিসনি। কারোর প্ররোচনায় না গলে নিজের ভালো নিজের বোঝা উচিত। আজ যা হয়েছে হয়েছে, সেকেন্ড টাইম যেন এমন নির্বুদ্ধিতা আর না দেখি। গট ইট? কম্পিত মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করলো জিনিয়া। একটিবার প্রবেশ মুখে তাকিয়ে বাড়ি অন্ধরে প্রবেশ করলো জাজবির পিছু পিছু জিনিয়া। ওদের ভাই বোনের প্রস্থান শেষে আড়াল হতে বেরিয়ে এলো আঁচল। পাশে দাঁড়িয়ে থাকা সাগরেতের বলল, তোরা শুনলি ওই গুমড়ো মুখ বুনোটার কথা শুনলি? এই, আমি কি জিনিয়াকে প্ররোচিত করেছি পুকুরে যেতে? ও নিজেই না বললো, বল। আপা নিজেই কইছে। তাহলে ওই লোকটা প্ররোচিত মানে কি বোঝালো? হ্যাঁ, না জেনে না শুনে মেহেরাজ আঁচলকে দোষারোপ করার অধিকার সে পেলো কোথায়? যত সব ভাওতাবাজি আমার সঙ্গে, ধুত, মেজাজটাই দিল খারাপ করে। গটগট করে পা ফেলে ওখান থেকে প্রস্থান করলো আঁচল। পিছু পিছু গেল সাগরেতরা। ওরা যেতে অধৈকন প্রসারিত হলো সোনারতরী প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা জাজবিরের। চঞ্চলা হরিণী, রাগান্বিত হরি দেখতে বেশ লাগে তো। প্রভাতের মিষ্টি রৌদ্র দেহে মাখিয়ে গ্রাম্য মেঠোপথ ধরে হেঁটে চলেছে জেরিন। গলায় ঝুলছে ক্যামেরা।
পছন্দমাফিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছে সে। উদম শরীরে কয়েকজন কিশোর সাঁতার কেটে চলেছে নদীর জলরাশিতে। তাদের খিলখিল হাসি, কলরব ও জলের ঝপঝপ শব্দ আখি পল্লব বন্ধ করে মন দিয়ে অনুভব করছে জেরিন। ছোট ছোট অবুঝ এই কিশোরদের আনন্দ উচ্ছ্বাস যে অতুলনীয় এক সুখানুভূতির সৃষ্টি করে, মন প্রাণ উজাড় করে তা অনুভব করতে হয়। ছোট ছোট অবুঝ এই কিশোরদের আনন্দ উচ্ছ্বাস যে অতুলনীয় এক সুখানুভূতির সৃষ্টি করে, মন প্রাণ উজাড় করে তা অনুভব করতে হয়। শহরে কৃত্রিম পরিবেশে এমন সুখানুভূতি কোটি টাকা খরচ করেও মিলবে না। তাই তো শান্তিতে বসবাসের একমাত্র ঠিকানা বাংলার নয়নাভিরাম গ্রাম। বাংলার এক এক গ্রাম এক এক সৌন্দর্যের অধিকারী। তাদের মধ্যে বিদ্যমান বেশ কিছু পার্থক্য। এসব পার্থক্য মিলিয়ে তো সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা। জেরিন বিমোহিত হয়ে পড়েছিল গ্রামীণ সৌন্দর্য অবলোকন করে। ক্যামেরা ক্লিক করে স্মৃতির পাতায় সংরক্ষণ করছিল নয়নাভিরাম দৃশ্য। হঠাৎই থমকে গেল জেরিন। অজান্তে ক্যামেরা বন্দি হলেও অন্যরকম এক সৌন্দর্য। পরনে 3 কোয়ার্টার প্যান্ট ও কালো হাফাতার গেঞ্জি। হালকা সিক্ত কেশরাশি বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। সমবয়সী কয়েকজন বন্ধু সহকারে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে সাজিদ। তার এই আকর্ষণীয় অন্য আবতার দেখে বিমুগ্ধ হলো জেরিন। ঘোরের মধ্যে ধাবিত হয়ে ফটাফট ক্যামেরায় তুলে নিল বেশ কয়েকটি ফটো। কেন অজানা এক যুবকের ফটো ক্যামেরাবন্দি করলো জানা নেই জেরিনের। সে বিমোহিত নয়নে তাকিয়ে রইল জলধারায় অর্ধ ডুবন্ত সাজিদের পানে। সাজিদুল ইসলাম টেরও পেল না তার এই সামান্য রূপে বিমোহিত হয়ে পড়ল এক সুন্দরী রমণী। পরন্ত বিকেলে বাড়ির কাছাকাছি প্রশস্ত রাস্তায় আনন্দে মেতে উঠেছে আঁচল ও তার সাগরেদরা। মেঠো পথে অঙ্কন করা হচ্ছে বর্গাকৃতি ঘর। তাতে ঘর কেটে কেটে খেলার উপযোগী করে তোলা হয়েছে। কুতকুত খেলছে ওরা। টুম্পা ঘর বেয়ে বেয়ে কুতকুত ধ্বনি নির্গত করে খেলছে। বেশ আনন্দের সহিত আঁচল ও বাকিরা খেলাটি উপভোগ করছে। বিস্তর জমিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মগ্ন ছিল জাজবির এবং রাশিদ। জমিটি নিয়ে কথা বলছিল। জাজবিরের কথা শেষ হলে বলতে শুরু করলো রাশিদ। মন দিয়ে সেসব শুনছিল জাজবির। হঠাৎ এই দৃষ্টি নিবদ্ধ হলো জমি সংলগ্ন রাস্তায়। রাস্তাটি শুনশান, তেমন লোক সমাগম নেই এখানে। তাই খেলার জন্য এই স্থানটি বেছে নিয়েছে আঁচল। সঙ্গীদের পালা শেষে কুতকুত খেলছে আঁচল। হৃদগহিনী ঠাঁই দেওয়া কিশোরীর এহেন রূপ দেখে চমকে উঠল জাজবির। জলপাই রঙা শাড়িতে আবৃত কিশোরী মনোযোগ দিয়ে খেলছে। ডান পাশে দাঁড়িয়ে ওকে উৎসাহ যোগাচ্ছে সাগরেদরা। পিচ্ছি প্রিয়দর্শনীর এহেন রূপ দেখে অধরকোণ প্রসারিত হলো জাজবিরের। রাশিদ সে তখন থেকে একাকী বলেই চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা বস যে প্রেম ঘরে ডুবে গিয়েছে ঘুণাক্ষরেও টের পায়নি সে। নিজের মতো বলেই চলেছে। নিজের পালা শেষ হলে উচ্ছ্বাস প্রকাশ করলো আঁচল। ওর কাণ্ড দেখে জাজবির মৃদু হেসে মনে মনে আওড়ালো, আমার কিশোরী প্রিয়দর্শিনী। আঁচলে থেকে দৃষ্টি সরিয়ে রাশিদের কথায় মনোনিবেশ করতে উদ্যত হলো জাজবির। হঠাৎ ওর দৃষ্টিগোচর হলো অযাচিত এক দৃশ্য। মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে গেল জাজবিরের। আঁচল হতে 15-20 কদম দূরে অবস্থিত একটি চায়ের দোকান। সেখানে বসে চা পান করছে দুজন যুবক, যারা চায়ের কাপের প্রতিটা চুমুকের পাশাপাশি উপভোগ করছে দুরন্ত কিশোরীর সৌন্দর্য। মাঝে মধ্যে নিজেদের মধ্যে আলাপ করে বিশ্রীভাবে হেসে উঠছে। এ দেখে নিজেকে সামলাতে ব্যর্থ হলেও জাজবির। রাশিদের গুরুত্বপূর্ণ কথা অগ্রাহ্য করে বড় বড় পা ফেলে এগোতে লাগলো আঁচলের পানে। এই দেখে হতভাগ হলো রাশিদ। স্যার এভাবে কোথায় যাচ্ছে? সাহস সঞ্চয় করে জাজবির এর পিছু নিল রাশিদ। টুম্পার সাথে হাসাহাসি করছিল আঁচল। তখনই কর্ণকুহরে পৌঁছালো স্বল্প চেনা গম্ভীর স্বর। খেলাধুলা করার বয়স কি এখনো পেরিয়ে যায়নি? চমকে উঠে পিছু ঘুরে তাকালো আঁচল। জাজবির দাঁড়িয়ে। পাশে এসে দাঁড়িয়েছে রাশিদ। জিজ্ঞাসা নয়নে তাকিয়ে রয়েছে আঁচল। সপ্তদোষী এক কিশোরী বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। Isn't it odd? না। কম্পিত কণ্ঠে বলল আঁচল। জবাব শুনে অসন্তুষ্ট হলো জাজবির। দাঁত চিপিয়ে চিপিয়ে বলল, তোমার না কয়েক মাস পর এইচএসসি এক্সাম? লেখাপড়া বাদ দিয়ে এসব হচ্ছে? ফেল করার নিয়ত করেছো কি? অপরিচিত মানুষটির মুখে এমন কথা শুনে কষ্ট পেল আঁচল। তবুও স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী মুখের উপর জবাব দিতেই পারল না।
অজানা ভয়ে ভীত হয়ে দৃষ্টি নত করে তাকিয়ে রইল মাটিতে। জাজবির খেয়াল করলেও সেই দুজন যুবক তাড়াতাড়ি চা পান করে বিল পরিশোধ করছে। আঁচলের উদ্দেশ্যে জাজবি গম্ভীর স্বরে বলে, সন্ধ্যা হতে চলেছে, বাড়ি যাও রাইট নাও। জাজবিরের কথা শেষ হতে না হতেই দুরন্ত পায়ে সীতা হতে প্রস্থান করলো আঁচল। রাশিদ এবং আঁচলের শাগরেদরা এসবের কিছুই বুঝতে পারল না। তবে আঁচলের দেখা দেখিও শাগরেদরাও চলে গেল ওখান থেকে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল জাজবি। রাশিদকে ইশারা করে জায়গা ত্যাগ করলো। এটা কি হলো? স্যার ওই মেয়েটার সঙ্গে এমন বিহেভিয়ার করলেন কেন? স্যার কি মেয়েটাকে চেনেন? জানা নেই রাশিদের। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে। রাশিদ। জাজবিরের ডাক শোনা মাত্রই পিছু ছুটল রাশিদ। তমানিশা আচ্ছন্ন ধরিত্রী, নিশাচর পাকপাখালির গুঞ্জন ভেসে আসছে হাওয়ায়। উন্মুক্ত জানালা গলিয়ে হিমেল হাওয়া প্রবেশ করছে কামরায়। ঘুমন্ত জিনিয়ার পাশে বেডের হেড সাইডে হেলান দিয়ে বসে রয়েছে জেরিন, হাতে ক্যামেরা, তাতে দৃশ্যমান সাজিদের ফটো। অন্ধকারাচ্ছন্ন কামরায় ক্যামেরার আলো রুমে মৃদু আলোর ছোঁয়া মাখিয়ে দিয়েছে। জেরিন সম্মোহনী নয়নে তাকিয়ে রয়েছে সাজিদের পানে। বারংবার জুম ইন করে দেখছে ফটোটা। আফসোস হচ্ছে, কেন সাজিদের মুখশ্রী স্পষ্ট রূপে ক্যামেরাবন্দী হলো না? কেন সামান্য অবয়বের ফটো উঠল? বিরামহীনভাবে সে ফটোটা দেখেই চলেছে। ঘুমন্ত জিনিয়া টেরও পেল না তার পাশে কি থেকে কি হয়ে গেল। দিবাকরের কিরণে আলোকিত হয়ে উঠেছে বসুন্ধরা। পাখিদের কিচিরমিচির কলরবে মুখরিত হয়ে আছে প্রকৃতি। ঘড়ির কাঁটা তখন নির্দেশ করছে 6:30। হালকা রৌদ্র দেহে মাখিয়ে মেঠোপথ ধরে হেঁটে চলেছেন আকরাম সাহেব। বিরক্তিকর আভা ফুটে উঠেছে ওনার মুখমণ্ডলে। একাকী হেঁটে চলেছেন আর বিড়বিড় করছেন। খানিকটা স্বাস্থ্যবান দেহ নিয়ে হেলে দুলে চলছেন। পরনে জগিং স্যুট, মাথায় শোভা পাচ্ছে কালো কুচকুচে চুল, যার সম্পূর্ণ ক্রেডিট দামি হেয়ার কালারের। একাকী বকবক করতে করতে হাঁটছিলেন, তখনই বিপরীত দিক থেকে হেঁটে আসছিল আঁচল। ঘুমে ঢলে পড়ছিল সে। ঘুমের ঘোরে পার চলছিল না ওর। অজ্ঞতার শুকনো দেহ এলিয়ে দিল বাপাশে থাকা আম গাছে। গাছের সনে হেলান দিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিল সে। তখনই কর্ণকুহরে পৌঁছালো। এই কি মা, তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ কেন? আচমকা পুরুষের এই কণ্ঠ শুনে হক চুকিয়ে গেল আঁচল। তৎক্ষণাৎ সোজা টান টান হয়ে দাঁড়ালো। চোখ কচলে সম্মুখে দাঁড়িয়ে থাকা আকরাম সাহেবকে দেখতে পেল। হাই তুলে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম মা, তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ কেন? বেশি ঘুম পাচ্ছে? বাড়ি গিয়ে ঘুমাও। আদুরে কণ্ঠে বললেন আকরাম সাহেব। ওনার কণ্ঠ শুনে আঁচল দুঃখ ভারাক্রান্ত হয়ে বলল, আঙ্কেল, দুঃখের কথা আর কি বা বলবো বলেন। ফজরের নামাজ পড়েই মা জবরদস্তি করে ঘুম থেকে তুলে দিল আর ঘর থেকে বের করে দিল। হত বিহ্বল হয়ে গেলেন আকরাম সাহেব। গালে দুহাত ঠেকিয়ে বললেন, আল্লাহ, কি বলছো এসব? তোমার মতো মিষ্টি একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দিল? ঘোর অন্যায় করেছে তোমার মা। অবশ্য দুঃখের কথা, আমি ও বা কি করব? এই বুড়ো মানুষটাকে তার নিজের সন্তান বাড়ি থেকে বের করে দিলে। দুঃখের সহিত বললেন আকরাম সাহেব। ওনার দুঃখময় কথা শুনে আশ্চর্য হলো আঁচল। আঙ্কেল, এ কি বলছেন আপনি? আপনার নিজের সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিল? হ্যাঁ মা, আমার একমাত্র সন্তান, আমার নারী ছেড়া ধন। না ছি, ভুল হয়ে গেছে। আমার একমাত্র বউয়ের একমাত্র নারী ছেড়া ধন সে। দুঃখ পেলেও আঁচল বলল, আপনার সন্তান এমনটা কি করে করতে পারে? আপনি তার বাবা হন, বাবার সাথে এমনটা কেউ করে? আমার ছেলেটা করে। দুঃখী মুখে বললেন আকরাম সাহেব। আঁচল প্রতিবাদী কণ্ঠে বলল, এটা অন্যায়। সন্তান হয়ে উনি এমনটা করতে পারেন না। আঙ্কেল, আপনি আমার সাথে চলুন তো। আঙুল দিয়ে দেখিয়ে দেবেন আপনার ছেলে কোনটা। কত বড় বদলোক। বাবার সাথে এমনটা কেউ করে? বাবা আছে তো, মর্ম বুঝতে পারছে না, যখন থাকবে না তখন বুঝবে। আঙ্কেল, আপনি আমার সাথে সোনার তরী চলুন, দেখিয়ে দেবেন আপনার বদ ছেলেকে। পরিস্থিতি প্রতিকূলে চলে যাচ্ছে দেখিয়ে আকরাম সাহেব কিছুটা ঘাবড়ে গেলেন। সকাল সকাল বিনোদনের ফলাফল আবার ভয়ানক না হয়। তড়িঘড়ি করে উনি আঁচলকে বললেন, থাক মা, এসব বাদ দাও। তুমি যে আমাকে সাপোর্ট করে দু কথা বললে, এই অনেক। আমি খুব খুশি হয়েছি। বেঁচে থেকো মা। আল্লাহ তাআলা তোমায় দীর্ঘায়ু দান করুক। আঁচলের মাথায় স্নেহাদর হাত রেখে শেষাক্ত কথা বললেন আকরাম সাহেব।
মুহূর্তের মধ্যে ছলছল করে উঠল আঁচলের আখি যুগল। বাবা নেই তো, তাই পিতৃতুল্য মানুষটির স্নেহের পরশে আবেগপ্রবণ হয়ে পড়ল সে। আঁচলের নেত্রকোণে অশ্রু দেখে আকরাম সাহেব উৎকণ্ঠিত হয়ে পড়লে। মা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আঙ্কেলের কথায় কষ্ট পেয়েছো? আরে আমি তো এতক্ষণ দুষ্টামি করছিলাম। আমার ছেলে ভালো, সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি। আমি তো পুরো কথাটা সম্পূর্ণ করতে পারলে না উনি। তার মধ্যে আঁচল বলল, আঙ্কেল, আপনি খুব ভালো একজন মানুষ। আপনাকে দেখলে না বাবা বাবা অনুভূতি পাওয়া যায়। খুব ভালো আপনি। আঁচলের আবেগপ্রবণ কথা শুনে আকরাম সাহেব নিজেও দুঃখ পেলেন। ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, কেঁদো না মা, এমন মিষ্টি একটা মেয়েকে কাঁদলে বাজে দেখায়। তোমার বাবা নেই তাই না? আমারও তো কোনো মেয়ে নেই, একটাই মাত্র ছেলে। তুমি তো আমার মেয়ের মতোই, তাই না? এবার হিসাব বরাবর, ঠিক আছে? আজ থেকে আমরা বাবা মেয়ে জুটি। রক্তের সম্পর্ক নাই হলো, আত্মার সম্পর্ক আমাদের, ঠিক আছে? আর নিজেকে সামলাতে পারল না আঁচল। অশ্রু বিসর্জন দিয়ে মাথা এলিয়ে দিল আকরাম সাহেবের বক্ষস্থলে। এখানে কাণ্ডে চমকে গেলেন উনি। তবে পরক্ষণে আঁচলকে আগলে নিলেন। আত্মার সম্পর্ক তৈরি হলেও দুজনের মধ্যে। কয়েক কদম দূরে দাঁড়িয়ে এমন দৃশ্য বিমুগ্ধ নয়নে দেখল জাসবির। বাবার সাথে প্রিয়দর্শিনী রেহেন ভাব দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করল। ধীর পায়ে এগিয়ে গেল ওদের সন্নিকটে। বাবা মেয়ের জাগতিক হুঁশ নেই, একে অপরের সান্নিধ্যে উপভোগ করছে তারা। অজ্ঞতা বাবার পাশে দাঁড়িয়ে জাসবির ডাক দিল, বাবা। জাসবিরের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ছিটকে একে অপরের থেকে সরে গেল আঁচল ও আকরাম সাহেব। ওকে দেখে দুজনেই হতভম্ব হয়ে গেল। এই লক্ষ্য করে ভ্রু কুঁচকে গেল জাসবিরের। এটা কি হলো? ও ডাক দেওয়ায় এরা দুজন এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলো কেন? ও তো স্বাভাবিক কণ্ঠেই ডাক দিয়েছিল। তাহলে? আকরাম সাহেব মেকি হেসে বললেন, বেটা, তুই এখানে? হ্যাঁ আমি। তুমি জগিং না করে আমতলায় কি করছো? তাও আবার এই মেয়েটার সঙ্গে? ওকে। আকরাম সাহেব সাহস সঞ্চয় করে হাসি মুখে বলে, আরে ও আঁচল, ওকে চিনিস না? ও সোনার তরীতে প্রায় যায়। এছাড়াও ওর আরেকটা পরিচয় আছে, ও হলো আমার মেয়ে। মেয়ে? শুনে কাশি উঠে গেল জাসবিরে। বাবার মেয়ে হলে তাহলে ওর কি হয়? বোন? ইন্নালিল্লাহ। কোনো মতেই নিজেকে সামলিয়ে জাসবির রাগত স্বরে বলল, কাল রাত অবধি তো তোমার কোনো মেয়ে ছিল না, সকাল সকাল কোথা থেকে ইনস্টল হলো? আরে মিনিট কয়েক আগেই আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো, তাই তুই জানিস না? হ্যাঁ। হাসি মুখে বললেন আকরাম সাহেব। আকরাম সাহেবের মেয়ে আঁচল। কথাটা শুনেই মেজাজ বিগড়ে যাচ্ছে জাসবিরে। পৃথিবীতে এত মেয়ে থাকতে তাকে কিনা বাবার মেয়ে বানাতে হলো? এখন ওরা ধর্ম ভাই বোন? ও শিট! জাসবির তৎক্ষণাৎ আপত্তি পোষণ করে বলল, বাবা, যাকে তাকে মেয়ে বানিয়ে ফেলো না তো। একে আমি বোন হিসেবে মানি না, ইম্পসিবল। আর চোখে আঁচলকে দেখে বলল জাসবির। এই শুনে মনক্ষুণ্ণ হলেও আঁচলের। দুঃখ ভারাক্রান্ত মনে ভাবল, লোকটা কি নিষ্ঠুর! আমাকে বোন বানালে ওনার যা চলে যাবে নাকি? এভাবে মুখের ওপর কেউ বলে? বদলোক একটা। আমার শখ হয়নি ওনার বোন হওয়ার। আমার কাছে আমার বেস্ট ভাইয়া আছে। এই কোথাকার কে? গোমরা মুখ বনুল কোথাকার। যাই হোক, বাবা, জগিং করেছো তো নাকি শুধু মেয়ে বানিয়ে টাইম ওয়েস্ট করছো? জাসবিরের কথায় সূক্ষ্ম খোঁজা বোধ করলো আঁচল। তাই হাত উঁচিয়ে উপস্থিত দুজনকে সালাম বুঝিয়ে উল্টো পথে বাড়ির দিকে ছুটে গেল সে। আঁচলের আকস্মিক প্রস্থানে অবাক হয়ে গেল জাসবির। যতদূর দৃষ্টি যায় দেখতে পাচ্ছে আঁচল দৌড়ে যাচ্ছে। আহারে, মেয়েটার সাথে সুখ দুঃখের কথা বলছিলাম, ছেলে আমার হাজির হয়ে সব ভণ্ডুল করে দিল। ধুৎ! দুঃখ বোধ করলেন আকরাম সাহেব। শাহেদা রসুই ঘরে রান্নার প্রস্তুতি গ্রহণ করছেন। এমন সময় দৌড়ে বাড়িতে প্রবেশ করলো আঁচল। ওকে দেখে শাহেদা বলল, কি রে আঁচল, তোকে বাইরে পাঠালাম ঘুম তাড়ানোর জন্য, এরপর এসে পড়তে বসবি। আর তুই কি না পুরো গ্রাম চষে সবে এলি? তোর কি পড়ালেখায় বিন্দু মাত্র আগ্রহ নেই? হ্যাঁ। মায়ের কথার পিঠে কিছু বলতে ইচ্ছে হলো না আঁচলের। মন খারাপ করে এসে চলে গেল বাড়ির ভেতরে। এই দেখে কিছুটা অবাক হলেন শাহেদা। তবে এতে অতটা ভ্রুক্ষেপ না করে রান্নায় মন দিলেন। খাবার খেয়ে সাজিদ কাজে যাবে কি না? গ্রামে মেঠোপথ ধরে কলেজের উদ্দেশ্যে হেঁটে চলেছে আঁচল। বাঁ পাশে রয়েছে মণি, ডান পাশে টুম্পা। মণি ও টুম্পা নিজেদের মতো করে কথা বলছে। তবে আজ
আঁচল একটু চুপচাপ রয়েছে, শুধু শুনছে আর হুহা করছে, তেমন কিছুই বলছে না। সকালের ঘটনায় মনটা এখনো খারাপ হয়ে আছে ওর। গোমরা মুখ বনো ওল একটা দিনটাই মাটি করে দিল। নিজেদের মতো করে হেঁটে যাচ্ছিল ওরা। হঠাৎই রাস্তার একধারে জটলা দেখে ভ্রু কুঞ্চিত হলো আঁচলের। টুম্পা, মনি। সাড়া দিল দুজনে। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জটলা দেখিয়ে আঁচল বলল, ওখানে কিসের জটলা রে? কিছু কি হয়েছে? জানি না তো। এই টুম্পা, তুই কিছু জানোস? না তো। চল তো গিয়ে দেখি। জটলার দিকে পা বাড়ালো তিনজনে। একটু একটু করে এগোচ্ছে আর চমকে উঠছে আঁচল। জটলায় উপস্থিত সকলেই নারী গোত্রের কিশোরী তরুণী, এরাই ভিড় জমিয়েছে আর নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। কি হচ্ছে এখানে? কিসে এত ফুসুর ফুসুর বুঝতে পারছে না আঁচল। দুহাতে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল আঁচল। বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল সম্মুখে তাকিয়ে। এসব কি হচ্ছে এখানে? সঞ্জীবনী হাসপাতালে কাজ শুরু হতে চলেছে দিন কয়েক বাদেই, তাই আজ কয়েকজন কর্মকর্তার সঙ্গে অফিসিয়াল কথাবার্তা সেরে নিচ্ছে জাসবির। পরনে কালো রঙের শার্ট, যা বেল্টের অন্তরালে ইন করে রেখেছে। শার্টের দুই হাতা কোনোই অবধি কুটিয়ে রাখা। পরিহিত প্যান্ট কালো রঙের, আঁখি যুগল আবৃত করে রেখেছে রোদ চশমা আড়ালে। লোমশ হাতে শোভা পাচ্ছে দামি ব্র্যান্ডের রিস্ট ওয়াচ। একদম ক্যাজুয়াল লুক। এই দেখেই গ্রামীণ লালনা কুপকাত হয়ে গেছে। হায় আল্লাহ, আমি তো মইরা গেলাম। কি সুন্দর লাগতেছে। মানুষটার থেইকা চোখ ফেরানোই যাইতাছে না রে। মানুষটা কি হ্যাঁ? বিদ্যুপের মতো কথা কস কেন? সম্মান দিয়ে উনি বল। সম্মান এলিয়ে আইছে। ওই দেখ দেখ, হাতে কত দামি ঘড়ি পড়ছে। ওইটার দাম নির্ঘাত লাখ টাকা হইব, তাই না? আবার জিগায় উনি কি 1000 টাকার গড়ি পরব, হয় লাখ টাকা, না হলে কোটি টাকার গড়ি পরব। জানোস না ওনারা কত বড় লোক? হ্যাঁ জানি তো, আজাদ দাদুর নাতি হয় উনি। ইস, আমি যদি এনার বউ হতে পারতাম, কপাল খুইল্লা যাইতো আমার। সখ্যত তোর মতো কালো কালিরে কেডা বিয়া করব শুনি? তা আবার ওনার লাহাইন মানুষের স্বপ্ন দেহে। সেইদিন মাথা খারাপ হইয়া গেছে। তোর মাথা খারাপ হয়ে গেছে? স্বপ্ন দেখা দোষের বুঝি? দোষের। আহারে, উনি হে কখন থেইকা খালি কথায় কইতাছে। একটু এদিক ফিরুক না, আমারে ওই সুন্দর চক্ষু দিয়া দেখা ধন্য করুক প্লিজ। গ্রামের মেয়েদের অবস্থা দেখে মেহরোজ আঁচল শিউরে উঠল। এরা নিজেদের মধ্যে কিভাবে ব্যস্ত রয়েছে। এদের পুরো আলাপচারিতা শুধুমাত্র আজওয়াদ ইবতিসাম জাসবিরকে নিয়ে। আল্লাহ, এ কি দুরবস্থা! এদের দয়া করে হেদায়েত দান করুন। এরা তো পরপুরুষকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। শেষমেশ আমাদের গ্রামের এমন অধপতন! ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না এরা এসব কি করছে। ওই মানুষটা যখন এসব দেখবে কি মনে করবে সে? আমাদের গ্রামের মেয়েদের সম্পর্কে বাজে ভাববে না? এরাও না যা তা করছে। আল্লাহ মাফ করুন। মনে মনে প্রার্থনা করে আঁচল তার দৃষ্টি নিবদ্ধ করলো জাসবিরের পানে। এক ঝলক দেখি ভিড় ঠেলে বেরিয়ে এলো। বাবু কি হয়েছে ওইখানে? আরে যা নয় তাই হচ্ছে। ওই শহুরে অতিথিকে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে, ফালতু কথাবার্তা বলছে। কি কও? হ্যাঁ, দামি পোশাক পরা সুন্দর মানুষ তেমন দেখেনি তো, এখন দেখে নিজেদের সামলাতে পারছে না। তোরাই বল, এসব ভালো মানুষের লক্ষণ? ওখানে বাচ্চা কিশোরী থেকে শুরু করে বিবাহিত অবধি ছিল। কি একটা অবস্থা! দম ফেলে আঁচল আবার বলল, এখন চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। চলো। টুম্পা ও মনির সঙ্গ দিল আঁচলকে। তিনজনে মিলে হাঁটতে লাগলো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। টুম্পা ও মনি স্কুল শাখায় পড়ছে আর আঁচল কলেজ শাখায়। জিমি, তোর সাহস তো কম না, তুই আবার মুখের উপর কথা বলিস। তাওসিফের কথায় ভ্রুক্ষেপ করলো না জিনিয়া। ভাব নিয়ে বলল, তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলে আমি চুপ করে থাকবো বুঝি? নো নেভার। ইট মারলে পাটকেল ঠিক খেতেই হবে। ইট পাটকেল? হাই খোদা, শেষমেশ তুই পড়ালেখার ছাদে তুলে কনস্ট্রাকশন সাইটে ঢুকে পড়লি। তাওসিফের মাথায় হাত উঠে গেছে। জিনিয়া বিরক্ত হয়ে বলল, উফ ভাইয়া, তুমি কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছ? এর মধ্যে কনস্ট্রাকশন সাইট কোথা থেকে এলো? তুই তো টেনে নিয়ে এলে। ইট পাটকেলের কথা কি আমি বলেছি? তুই তো বলেছিস। দুষ্ট মেয়ে বড়দের কিনা ইট পাটকেল মারার হুমকি দিচ্ছে। দাঁড়া, ভাইয়ার কানে লাগাচ্ছে। জিনিয়া রাগী স্বরে বলল, এখানে ভাইয়াকে টানছো কেন? আমি কি এমন বলেছি? তুমি তো শুরু করলে। ইট পাটকেল আমি শুরু করেছি?
তুই করিসনি? সত্য করে বল। আমতা আমতা করছে জিনিয়া। ওদের দুজনে কাণ্ড দেখে শিহরিত মেহরোজ আঁচল। সে কখন এসেছে সোনাত্তরী? প্রবেশ মুখে এসেই দেখতে পেল উঠোনে দাঁড়িয়ে এদের এলাকা খেত ঝগড়া চলছে। এদের দুজনে কথা কাটাকাটি দেখে আঁচল রীতিমতো ঘামছে। এভাবেও কথা কাটাকাটি করা যায়? বাব্বা, তাওসিফ ভাইয়া তো সেই এক পিস। কীভাবে কথার মার পেঁচে আটকে ফেলেছে। আঁচল শুকনো এক ঢোক গিলে আঙ্গিনায় পা বাড়ালো। পরক্ষণে ওদের ঝগড়ার অবস্থা দেখে দু কদম পিছিয়ে গেল। এতেই ঘটল সর্বনাশ। কি এক বিপত্তি! তাওসিফ ও জিনিয়া ঝগড়া আপনা আপনি থেমে গেছে। হতবিহ্বল নয়নে তাকিয়ে রয়েছে ওরা। অপ্রত্যাশিত এক দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছে তাওসিফ ও জিনিয়া। এ কি দেখছে তারা? জাজবেরের বাঁ হাতের উপর ভর দিয়ে পড়ে রয়েছে আঁচল। ভয়ে চোখ মুখ খিচে রেখেছে। বাম হাতে জাজবেরের ডান কাঁধ আঁকড়ে ধরে আছে সে। ডান হাত রেখেছে জাজবেরের বাঁ কাঁধে। জাজবের এক হাতে আগলে রেখেছে তার কিশোরী প্রিয়দর্শিনীকে। আঁচলের মেয়েধীন কোটিদেশ বলিষ্ঠ বাঁ হাতে জড়িয়ে ধরেছে সে। ভীতগ্রস্ত আঁচলের আঁখি পল্লব বন্ধ রয়েছে, কিন্তু জাজবির সেই দুনয়ন ভরে মুগ্ধ চাহনি বুলিয়ে চলেছে আঁচলের মায়াবী মুখশ্রীতে। ঘন আঁখি পল্লব, কিঞ্চিত এলোমেলো দুভ্রু, অধরের বাঁ দিকের ওপরাংশে ক্ষুদ্র বিন্দু সমতুল্য একটি তিল, কম্পিত ওষ্ঠাধর। সবটুকু মুগ্ধ নয়নে অবলোকন করে চলেছে জাজবির। প্রথমবারের মতো প্রিয়দর্শনীর এতখানি সন্নিকটে এসেছে সে। হৃদযন্ত্রের কম্পন বেড়ে গিয়েছে কয়েক গুণ। প্রিয়দর্শিনী কি তা শুনতে পাচ্ছে? অনুভব করতে পারছে কি তার হৃদ মাঝে চলমান তোলপাড়? ভীত সন্ত্রস্ত আঁচল মনে মনে দোয়া দরুদ পাঠ করে চলেছে। খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরও শরীরে বিন্দুমাত্র ব্যথা অনুভূত হলো না, বরং বলিষ্ঠ এক হাতের স্পর্শে তনুমনে কম্পন সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে ঘন আঁখি পল্লব মেরে তাকালো আঁচল। তাকাতেই দৃষ্টি নিবদ্ধ হলেও নিশালো আঁখি যুগলে। জাজবিরে ঘোর লাগানো চাহনিতে আবদ্ধ হয়ে পড়ল মেহরোজ আঁচল। দৃষ্টি ফেরাতেই পারল না এই নেশাত চক্ষু যুগল হতে। চোখে চোখে হতে লাগলো আলাপন। দুজনেই ভুলে গেল জাগতিক সকল ভাবনা। জাজবির ও আঁচলের অবস্থা দেখে চক্ষু জলগাছ হয়ে গেল তাওসিফ ও জিনিয়ার। বেচারা তাওসিফের তো রীতিমতো কাশি উঠে গেল। ওর অসময়ে কাশির শব্দ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই হুঁশ ফিরল জাজবিরে। তৎক্ষণাৎ আঁচলে কোটিদেশে আবদ্ধ হাত নড়িয়ে সোজা করে দাঁড় করালো ওকে। এতে ঘোর কেটে গেল আঁচলে। জাজবির কিছুটা বিব্রত বোধ করলো ভাই বোনদের দেখে, তাই কোনো রূপ বাক্য ব্যয় না করেই বড় বড় কদম ফেলে সোনাত্তরী প্রবেশ করলো। আঁচল তো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু আগেই সে কিনা ওই গোমরামুখ বুনো ওরের বাহুতে আবদ্ধ ছিল। ইন্নালিল্লাহ! কম্পন শুরু হয়ে গেছে ওর দেহ মনে। ইতিউতি না ভেবে সে তৎক্ষণাৎ দৌড় লাগালো। বেরিয়ে গেল সোনাত্তরী হতে, আর রেখে গেল একজোড়া হতভাগ মুখশ্রী। জিমি, একটু আগে কি দেখলাম? তুমি যা দেখেছো আমিও তাই দেখেছি। সত্যি বলছিস? আমরা একাকী জিনিস দেখেছি? হ্যাঁ, আঁচল কিনা বড় ভাইয়ার বাহুতে। আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর কথা বাদ দে, আমার মতো বাস্তববাদী মানুষের কাছেই তো এইসব অবাস্তব মনে হচ্ছে। হ্যাঁ, পুরো মুভি সিন লাগছিল, একেবারেই জোস। ভ্রুকুচি গেল তাওসিফের। শুধালো, আজকাল পড়ালেখা বাদ দিয়ে মুভি দেখা হচ্ছে বুঝি? মোটেও নয়, এগুলো তো মুভির কমন সিন, বহু আগেই দেখা। সত্যি বলছিস তো? আরে হ্যাঁ, সত্যি বলছি। তুমি তো সারাক্ষণই আমার পিছনে পড়ে থাকো, দেখতে পাও না আমি বই পড়ি। ইভেন এখানে এসো তো বই পড়ছি, চোখে দেখো না? বিস্মিত হলো তাওসিফ। তুই আমাকে ইনডাইরেক্টলি অন্ধ বলছিস? উফ, তুমিও না, যা তা বলি এক, বোঝো আরেক, খালি কথা প্যাচাই, ভাল লাগে না। বিরক্ত বোধ করে উঠোন থেকে চলে গেল জিনিয়া। বক্র হাসি দিয়ে তাওসিফ প্যান্টের ডান পকেট হতে মোবাইল বের করে স্ক্রল করতে করতে বাহিরে পা বাড়ালো। পরন্ত অপরাহ্নে লিচু গাছের মগডালায় চড়ে বসেছে আঁচল। লিচু ছিঁড়ে খাচ্ছে আর কয়েকটি করে লিচু নিচে ফেলছে। সেগুলো দক্ষ হাতে আবদ্ধ করে ফেলছে বিট্টু ও মণি। সাথে দাঁড়িয়ে থাকা বন্ধুরা সেগুলো ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে। এদিকে হাসছে আঁচল। তৃপ্তি সহকারে লিচু খেতে খেতে
অস্ফুট স্বরে বলছে। বলেই দুটো লিচু ছিঁড়ে নিচে ফেললো। ভোজন রসিক পল্টু তো এক হাতেই আবদ্ধ করে খেতে লাগলো। তা দেখে বাকি সকলেই হেসে উঠল। আঁচল গাছের মগডালে আরামদায়কভাবে বসে লিচু খেতে ব্যস্ত, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা সাগরেদরা হঠাৎই কাঁপাকাঁপি শুরু করে দিল। কেননা আজওয়াদ, ইবতিসাম, জাজবির স্বয়ং ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুহাত পুরে সে এদের কায়দা দেখছে। আজাদ ইবতিসামের বাগানে লিচু চুরি করে খাচ্ছে, আর নাতি সেথায় হাজির। ঘেমে নেই একাকার হয়ে পড়ছে আঁচলের সাগরেদরা, কিন্তু মেহেরোজ আঁচলের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে আপন মনে খেয়েই যাচ্ছে আর বকবক করছে। টুম্পার শুকনো ঢোকলে আঁচলকে সতর্ক করার চেষ্টা করতে জাজবির চোখের ইশারায় থামিয়ে গেল। ইশারায় নির্দেশ করলো প্রস্থান করতে। টুম্পা কাঁদো কাঁদো মুখ করে মনে মনে আঁচলের কাছে ক্ষমা চাইল। বিন্দুমাত্র বিলম্ব না করেই সবাই মিলে প্রস্থান করলো সেথা হতে। ধীর পায়ে লিচু গাছতলায় এসে দাঁড়ালো জাজবির। আঁচল ব্যস্ত লিচু ছিঁড়তে। 4টে লিচু ছিঁড়ে নিচে ছুঁড়ে ফেলে দিল। জাজবির সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকায় ওর পায়ের কাছে এসে পড়ল লিচুগুলো। পড়ালেখা বাদ দিয়ে আজকাল চুরি ট্রেনিং নেওয়া হচ্ছে? আকস্মিক গম্ভীর প্রৌশলী কণ্ঠ শুনে থেমে গেল আঁচলের হাত। লিচু খেতে খেতে ভাবল, আমি কি ভুল শুনলাম? এই গোমরা মুখ বুনোলটা কোথা থেকে আসবে? এই সময় তো সোনার তরী থাকার কথা, তাহলে ভুলই শুনেছি। হ্যাঁ, মনের ভুল ভেবে পাত্তা দিল না আঁচল। সন্দেহ দূর করতে লিচু ছিঁড়তে ছিঁড়তে বলল, মনি, ওই বজ্জাত লোকটার কণ্ঠ শুনলাম মনে হলো। সে আবার আশেপাশে আছে নাকি? একটু গিয়ে দেখ তো। বজ্জাত লোক? আঁচল যে এমন সম্বোধন কাকে করেছে বুঝতে একটু অসুবিধা হলো না জাজবিরের। মুহূর্তের মধ্যে মেজাজ খারাপ হয়ে গেল ওর। কি রে, লিচু খেতে খেতে বধির হয়ে গেলে নাকি? একটু গিয়ে দেখ। ওই বজ্জাত লোকটার কাছে ধরা খেলে তো চরম সর্বনাশ। একটু গিয়ে দেখ না। মনির কাছ থেকে সাড়া না পেয়ে আঁচল বিরক্ত হয়ে নিচে একটা লিচু ছুঁড়ে মারল। আর ওর দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও আকস্মিক বিস্ফোরণে শিকার হলো। হে খোদা, হে কি দেখছি! প্যান্টের পকেটে দুহাত পুরে রক্তিম চাহনিতে ওর দিকে তাকিয়ে রয়েছে আজওয়াদ, ইবতিসাম, জাজবির। আঁচল তো প্রতিক্রিয়া ব্যক্ত করতেই ভুলে গেছে। লাফ দিয়ে গাছ হতে নামবে, নাকি ভয় পাবে, নাকি কান্না করে দিবে বুঝে উঠতেই পারছে না। ভীত চাহনিতে গাছের ডাল আঁকড়ে ধরল আঁচল। নেমে এসো। কণ্ঠস্বর শুনে আঁচলের কান্না পেয়ে গেল। আরো শক্ত করে আঁকড়ে ধরল গাছের ডাল। বললাম নেমে এসো। কাদা কাদো মুখ করে ডানে বাঁয়ে মাথা নাড়িয়ে আপত্তি জানালো আঁচল। আরো গম্ভীর স্বরে জাজবির বলল, 1 থেকে 3 গুনবো। এর মধ্যে ভালোই ভালোই গাছ থেকে নেমে না আসলে যা হবে এর জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে। ছলছল চোখে মনে মনে দোয়া ইউনুস পাঠ করতে করতে বহু ধীরে সুস্থে গাছ থেকে নেমে এলো আঁচল। জাজবিরের মুখোমুখি দাঁড়ানোর বলই পাচ্ছে না সে। কেমন বল শূন্য অনুভূত হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ভারসাম্য হারিয়ে পড়ে যাবে সে। বড় হয়েছো তুমি, সামনেই বোর্ড এক্সাম। এখন এসব করে বেড়ালে হবে? পড়ালেখা করবে কখন? যদি এভাবে চলে এক্সামে তো ফেল করবে। এইচএসসিতে ফেল করার সব জেগেছে বুঝি? গ্রামের মুখ ডোবাতে যাও আনসামি। কঠিন বাক্য শুনে কেঁপে উঠল আঁচল। বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। আঁচলের নেত্রকোণে বিন্দু বিন্দু অশ্রু দেখে নিজেকে সামলিয়ে ফেলল জাজবির। শান্ত স্বরে বলল, বাড়ি যাও, কিছুদিন পর টেস্ট এক্সাম, তার প্রিপারেশন নাও, গো। জাজবিরের বলতে দেরি আঁচলে দৌড় লাগাতে দেরি হলো না। আঁচলের প্রস্থানের পানে চেয়ে রইল জাজবির। তুমি এত অবুঝ কেন প্রিয়দর্শিনী? বড় হয়েছ, নিজের বুঝ নিজে না বুঝলে কি করে চলবে? একটু তো বুঝদার হয়ে ওঠো। প্রিয়দর্শিনীর জন্য আকুলতা প্রকাশ পেল জাজবিরের অন্তরে। এক বৃক্ষতলে ধপ করে বসে পড়ল আঁচল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে সেই কখন থেকে। ক্রন্দনের ফলেই কেঁপে কেঁপে উঠছে। লোকটা আস্ত একটা বদ। সব সময় আমার সাথে বকাঝকা করে। আমি তার কোন পাকা ধানে মই দিয়েছি? হ্যাঁ, কখনো খারাপ ব্যবহার করেছি তার সাথে? তাকে তো ঠিক মতো চিনিও না, 2 দিনের পরিচয় মাত্র, তারপরেও এমন করে। বাজে লোক একটা। আমাকে বকে আনন্দ পায় বুঝি? জানে না কারো মনে ইচ্ছাকৃতভাবে দুঃখ দিলে গুনাহ হয়। অশ্রু বিসর্জন দিয়েই চলেছে মেহেরোজ আঁচল। মানতেই পারছে না যে অচেনা অচেনা গোমরা মুখ বুনো ওলটা ওকে বকেছে। আসলে কি জাজবির ওকে বকেছে? যা বলেছে ওর ভালোর জন্যই তো বলেছে। যথেষ্ট শান্ত স্বরে বলেছে,
তবুও দুঃখের সাগরে ডুবে যাচ্ছে আঁচল। যদি আজও দীপ্তিশ্যাম জাজবির এই ভয়ঙ্কর রূপটা দেখতো তবে না জানি কি হতো। আর অজানা অচেনা গোমরা মুখ বুনো ওলের সামান্য কথায় কেন এত কষ্ট পাচ্ছে সপ্তদর্শী মেহরোজ আঁচল? অজান্তেই কেন এত অভিমান? সাজিদুল ইসলাম অনার্স পাশ করে সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। বাবার অকাল মৃত্যুতে তাকে সংসারের দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। আর্থিক অবস্থা বিবেচনা করে মাস্টার্স কোর্স আর করা হয়ে ওঠেনি। তার বর্তমান স্বপ্ন আদরের ছোট বোন মেহরোজ আঁচলকে উচ্চশিক্ষিত করে সমাজে দাঁড় করানো, তার অপূর্ণ ইচ্ছেগুলো ছোট বোনের মাধ্যমে পূরণ করা। বর্তমানে সাজিদ গ্রামের একজন সফল উদ্যোক্তা। অন্য যুবদের মতো চাকরির পেছনে না ছুটে সেই নিজে আত্মকর্মসংস্থান করেছে। তার অধীনে কাজ করছে প্রায় শতাধিক নারী ও পুরুষ। এরা সকলেই সাজিদের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কাজে যুক্ত হয়েছে। বর্তমানে আল্লাহর রহমতে এবং সাজিদের উসিলায় তারা সকলেই সচ্ছলভাবে জীবনযাপন করছে। দেশ ও দেশের উন্নয়নে তাদেরও অবদান রয়েছে। এরা সকলেই সাজিদের নিকট ঋণী। সাজিদের অধীনস্থ নারী ও পুরুষেরা বিভিন্ন ধর্মীয় কাজে লিপ্ত রয়েছে। পুতুল তৈরি, প্লাস্টিকের ফুল, নকশি কাঁথা, ফুলদানি, পাটের তৈরি পুতুল তৈরি, প্লাস্টিকের ফুল, নকশি কাঁথা, ফুলদানি, পাটের তৈরি পুতুল, হার ও চুড়ি এগুলো তৈরি করে থাকে ওনারা। এগুলো গ্রামের বাজারে এবং অধিকাংশ অংশ শহরে বিক্রি করা হয়। এসব করে যথেষ্ট লাভবান হচ্ছে সাজিদ ও তার সহযোগীরা। শিক্ষিত সাজিদ নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে বর্তমানে হাঁস মুরগি খামার এবং বেশ কিছু গরু লালন পালন করছে, যা থেকেও বেশ উপার্জন হচ্ছে। এসব অর্জিত অর্থে সাজিদ এবং অধীনস্থ সকলের জীবিকা নির্বাহ বেশ ভালোভাবেই হচ্ছে। সাজিদ গর্ববোধ করে একজন উদ্যোক্তা হিসেবে সফল হতে পেরে। শিক্ষিত হয়েও গ্রামের জীবিকা নির্বাহ করায় তাই বিন্দুমাত্র আফসোস নেই। সাজিদের কর্মজীবন নিয়ে বেশ আগ্রহবোধ করছিল জেরিন। খুব জানতে ইচ্ছে করছিল এমন সুদর্শন ভালো মনে একজন মানুষ পেশাগত জীবনে কি করে। বিগত 2 দিন ধরে সে সাজিদকে ফলো করে যাচ্ছিল, কিন্তু বুঝে উঠতেই পারছিল না সাজিদ আসলে পেশায় কি করে। তাই আজ সুযোগ পেয়ে এই সুযোগে সদ্ব্যবহার করলো। সাজিদকে অনুসরণ করতে গিয়ে সাজিদের কর্মস্থলে পৌঁছে একজন বয়স্ক মানুষের দেখা পেল, যিনি ওখানে কাজ করেন। ইনিয়ে বিনিয়ে তাকে সাজিদ সম্পর্কে বেশ জিজ্ঞাসাবাদ করল জেরিন। সহসল মানুষটি সবটুকু বললেন। এতে করে জেরিন জানতে পারল সাজিদ সম্পর্কে অজানা তথ্যসমূহ। জেরিন জানতো না যে আঁচল সাজিদের আপন ছোট বোন, রক্তের সম্পর্ক ওদের। আজ ওদের পরিচয় জানতে পেরে বেশ অবাক হলো সে। মনে মনে ভাবলেও অমন মিষ্টি মিঠি কার থেকে এত মিষ্টি ব্যবহার শিখেছে। সাজিদকে অনুসরণ করতে গিয়ে জেরিন উপলব্ধি করতে পেরেছে সাজিদ একজন খাঁটি মনের মানুষ, যার মধ্যে কোনোরূপ প্যাঁচ নেই। সকলের ভালো কামনা করে সে। বেশ অমায়িক তার ব্যবহার। সাজিদ সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে জেরিন অজান্তে দুর্বল হয়ে পড়ছে। হয়তো টেরও পায়নি যে তার হৃদগহীনে ইতিমধ্যে প্রেমের বীজ বপন হয়ে গেছে। পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সূর্য। হালকা লালাভ আভা ছড়িয়ে পড়েছে দিগন্ত চাদরে। প্রকাণ্ড এক বৃক্ষতলে ফাইল হাতে দাঁড়িয়ে রয়েছে জাজবির। বিয়ে রাশিদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। জাজবিরের অগোচরে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আঁচল। সে এবং তার সাগরেদরা এই মুহূর্তে জাজবিরের থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রয়েছে। আমাকে শুধু শুধু শাসন করা, তাই না? কথা শোনাতে ভালো লাগে? এবার দেখুন মশাই, এই মেহরোজ আঁচল কি করে। সামনাসামনি দাঁড়িয়ে তো কিছু বলতে পারি না, তাই চুপিসারি না হয় ছোট্ট প্রতিশোধ নিলাম। ভাবনা শেষে সঙ্গীদের দিকে বক্র চাহনিতে তাকায় আঁচল। হাত বাড়িয়ে ইশারা করে। টুম্পা ক্ষীণস্বরে থেমে থেমে বলে, বুবু এগুলো না করলে হয় না? এই সাহেব যদি একবার জানতে পারে তাইলে কিন্তু কপালে দুঃখ আছে। সেসব নিয়ে ভাবার সময় নেই। মেহরোজ আঁচল একবার যখন সিদ্ধান্ত নিয়েছে তা পূরণ করেই ছাড়বে। এবার চুপচাপ দে তো। আঁচলের কথা শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল টুম্পার। সে কাঁপা কাঁপা হাতে আঁচলের হাতে তুলে দিল হাতল। পেয়ারা গাছে চিকন একটি ডাল দিয়ে তৈরি করা হয়েছে এই হাতল, যা দেখতে অনেকটাই ওয়াই আকৃতির মতন। হাতলের 2 বাহুর সঙ্গে রাবারের ফিতা বেঁধে তৈরি করা হয়েছে এটি, যার গ্রাম্য নাম হলো গুলতি। ডান হাতে গুলতি আর বা হাতে ছোট নুড়ি পাথর নিল আঁচল। গাছের আড়ালে ভালো মতো দাঁড়িয়ে ডান হাতে গুলতি তাক করে জাজবিরে পিঠ বরাবর নিশানা তাক করল। পাশে দাঁড়িয়ে থাকা সাগরেদরা রীতিমতো কাঁপছে, নিষেধ করতে চাইছে আঁচলকে,
কিন্তু সে তো মেহরোজ আঁচল, নিজের মর্জি পূরণ করেই তবেই ক্ষান্ত হবে। গলতি ব্লকে বা হাতে নুড়ি পাথর বসিয়েই নিশানা চূড়ান্ত করে ফেললেও আঁচল জাজবির আলাপচারিতায় লিপ্ত থাকায় কিছুই টের পায়নি। এর সদ্ব্যবহার করলো আঁচল। পৈশাচিক হাসি উপহার দিয়ে নুড়ি পাথর ছুঁড়ে মারলেও নিশানা বরাবর। খেপে উঠল সাগরেদরা। দক্ষ হাতের নিশানা সফল হলো। নুড়ি পাথর গিয়ে আঘাত করল জাসবিরের প্রশস্ত পিঠ বরাবর। পিঠে তীক্ষ্ণ কিছু অনুভব করেই থমকে গেল জাসবির। কর্ণকুহরে পৌঁছালো বেশ কিছু পদযুগলের ধ্বনি। রাশিদের হাতে ফাইল ধরিয়ে দিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো জাসবির। বাজ পাখির নজরে আশপাশে চোখ বুলিয়ে দেখল কোথাও কেউ নেই। গাছের সনে পিঠ এলিয়ে দিয়ে দাঁত বের করে নিঃশব্দে হাসছে আঁচল। কিন্তু সাকেতরা, ওদের মুখে বিন্দুমাত্র হাসির রেশ নেই। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ওরা। যদিও বা ওরা পূর্বের স্থান হতে কয়েক গাছ দূরে সরে গিয়েছে, তবুও ভয় হচ্ছে। আঁচল ইশারায় ওদের নিশ্চিন্ত থাকতে বলে ঘুরে দাঁড়ালো। উকি দিল গাছের আড়াল হতে। উদ্দেশ্য জাজবিরের হাল অবলোকন করা। কিন্তু এ কি? আজওয়াদ ইবতিসাম জাজবির কোথায়? তাকে দেখা যাচ্ছে না তো। সামান্য গুলতির আঘাতে জ্ঞান হারলো কি, নাকি ভয় পেয়ে পালিয়ে গেল? ওলট পালট চিন্তা করতে করতে আঁচল কিছুকি দিতে লাগলো। তখনই পেছন হতে কর্ণকুহরে ভেসে এলো